মায়া, তোমার কাছে না আরিয়ার নাম্বার আছে? ওকে একটু ফোন দাও তো। সকাল ট্যুরে গেছে, সন্ধ্যায় ফেরার কথা, রাত হয়ে গেছে, কিন্তু ওর কোনো খোঁজই নেই। আমি ফোন দিয়েছি, ফোন বন্ধ দেখাচ্ছে। তুমি একটু ট্রাই করে দেখো না প্লিজ। আবির কথাগুলো বলে ফোন কেটে দেয়। ওদিকে সাজ্জাদ আরিয়ার চোখে কাপড় বেঁধে দিল। আরিয়া বিড়বিড় করে বলছে, তোকে চিনতে ভুল করেছি। তোর মতো অমানুষকে ভালোবাসাটাই ভুল ছিল। বান্ধবীরা বারণ করতো তোকে যেন গ্রহণ না করি, শুনিনি আমি। তোর একটু কষ্ট হলো না আমাকে তোর বন্ধুদের কাছে তুলে দিলি? কতটা বিশ্বাস ছিল তোর ওপর। তুই নিজেও জানিস না। আমাকে বাড়িতে রেখে আয়, আমার ভাইয়ের চিন্তা করছে। আরিয়ার কথা কেউ শুনল না। ওরা চারজন মাইক্রোতে তুলল আরিয়াকে। একটান দিয়ে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে পড়ল। আজকে আরিয়াকে বিক্রি করে দিবে। সে আজকের পর ৮-১০টা সাধারণ মানুষের মতো জীবন অতিবাহিত করতে পারবে না। সে হয়ে যাবে রাতের রানী। আজকে থেকে আরিয়ার একটাই কাজ, কোনো বড় লোকের বিছানার সঙ্গী হওয়া। তাকে খুশি করতে পারলেই আরিয়ার দিকে ছুড়ে দেওয়া হবে টাকার বৃষ্টি। রবার্ট একটা রুমে বসে আছে। সামনে ৫ জন হ্যাকার বসা, ৩ জন রাশিয়ান হ্যাকার। বাকি ২ জনের পরিচয় রবার্ট এখনও ঠিকভাবে জানে না। রবার্ট সবার নাম জানতে চাইল। প্রথম জন বলল, আমি হ্যারি। পরের জন ট্রুডো, তারপর জন মগলি। এভাবে নাম জিজ্ঞাসা করে শেষের জনের কাছে এসে দাঁড়ায় রবার্ট। শেষের জন মাথা নিচু করে বসে আছে, চুপচাপ। সে বসে সবার কথা শুনছে। রবার্ট ওর নাম জানতে চাইল। হোয়াট ইজ ইয়োর নেম? লোকটা কোনো কথার উত্তর দিল না। তাকে লোক বললেও ভুল হবে। ৫ জনের মধ্যে শেষের এই ছেলেটা সবার থেকে বয়সে অনেক ছোট। বাকিদের বয়স প্রায় ৩০ বা তার বেশি, কিন্তু এই ছেলেটার বয়স হবে বড়জোর ১৮ কিংবা ২০। রবার্ট অবাক হয়। ওর লোকেরা এইরকম বাচ্চা একটা ছেলেকে নাসা সিস্টেম প্রজেক্ট করার জন্য পাঠিয়েছে। এটা যেন একটা হাস্যকর বিষয়। রবার্ট কৌতূহলী হয়ে প্রশ্ন করল, হাউ ওল্ড আর ইউ? 19। রবার্ট যা ধারণা করেছে সেটাই ঠিক হয়েছে। মধ্যবয়স্ক রবার্ট এমনিতে অনেক বুদ্ধিমান। বিশেষ করে বিজনেস প্রসারিত করার জন্য রবার্টের মস্তিষ্ক খুব কাজ করে। ১৯ বছরের এই ছেলের দিকে বাকি এসব হ্যাকারেরা অবাক হয়ে তাকায়। এমন একটা ভাব নিচ্ছে যেন ছেলেটা কতই না বাচ্চা। রবার্ট নাম জানতে চাইল ছেলেটার কাছে। ইয়োর নেম? আই এম জিসাস অ্যালান, কল মি এলিয়েন। এলানের গম্ভীর জবাবে সবাই বেশ চমকে গেল। হ্যাকারেরা সাধারণত খুব সিম্পলভাবে থাকে, সবার সাথে মিশুক হয়ে যায়, যেন রাতের দুনিয়ার খবরে তাদেরকে কেউ বুঝতে না পারে। সবাই যেন ভাবে সে খুব সাদাসিধে সাধারণ কেউ। তবে এলান যেন একটু আলাদা, গম্ভীর চুপচাপ স্বভাবের। রবার্ট প্রশ্ন করল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমেরিকান নও। হতে পারে তোমার মা আমেরিকান, তোমার বাবা এশিয়ান। আমার বাবা একজন বাংলাদেশি, মা আমেরিকান। আচ্ছা এলান। কল মি এলিয়েন। ওকে এলিয়েন, তুমি এই ছোট্ট বয়সে কি এমন পারো যার জন্য আমার লোক তোমাকে পাঠিয়েছে? কোথা থেকে শিখেছো তুমি হ্যাক? হ্যাকার কোথা থেকে কিভাবে হ্যাক শেখে সেটা গোপন রাখে, তবে আমার আইকন ছিল একজন। যদি কখনো ওনার সাথে দেখা হয়, ওনার থেকে অনেক কিছু শেখার আছে আমার। কে সে? তাহলে আমরাও তাকে ডাকি। রবার্টের কথা শুনে এলান মুচকি হাসল। হাসিটা যেন ঠিক তার আইকন বলা যায় গুরুর মতোই। এলান যেন তার একটা জেরক্স কপি, মানে তার আইকনের সব স্টাইল এলান ফলো করে। এলান ওর পকেট থেকে একটি ম্যাগাজিন বের করলো। ম্যাগাজিনটা রবার্টের দিকে এগিয়ে দিয়ে বলে, মাই আইকন সো হিস্ট্রি। রবার্ট ম্যাগাজিনটা হাতে নেয়। প্রায় ৭ বছর আগে ছাপা একটি বাংলাতে লেখা ম্যাগাজিন। রবার্ট বলল, আই ডোন্ট নো বাংলা, বাট আই উইল ট্রাই টু রিড দ্য ম্যাগাজিন। রবার্ট ম্যাগাজিনের প্রথম পাতায় দেখল ইংলিশ শব্দে লেখা কল মি ডেভিল। কভার ফটোতে একটা বিশাল হ্যাকার মাস্ক পরিহিত একজন চেয়ারে বসে আছে। ঘাটটা হালকা কাট করা, বাম হাতে পিস্তল, ডান হাতে উন্নত মানের টেকনোলজি লাগানো। তবে গ্রাফিক্স দ্বারা যেন পুরো বিশ্ব হাতের কাছে এনে রাখা হয়েছে।
পাশেই লেখা আই অ্যাম ডেভিল। রবার্ট বুঝতে পারে এলান এখন কার কথা বলছে, মানে এলান ফলো করে ডেভিল নামের কোনো হ্যাকারকে। রবার্টের এই গোপন রুমে আসাটা এত সহজ না, কারণ এখানে আসতে সব হ্যাকারদের হ্যাক করে সিকিউরিটি ভেঙে এক এক করে এই রুমে প্রবেশ করতে হবে, না হলে কেউ আসতে পারবে না। আর যে এই উন্নত মানের টেকনোলজি সিস্টেম হ্যাক করে আসতে পারবে তাকে বড় মাপের হ্যাকার বলাও যায়। তাই এলান একজন হ্যাকার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সে হ্যাকার হয়ে অন্য কোনো হ্যাকারদের ফলো করছে, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং রবার্টের কাছে। রবার্ট ম্যাগাজিনটা এলানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তাকে এখানে নিয়ে আসো, আমি ডেভিলের সাথে কথা বলতে চাই। আমি নিজেই তাকে কোনোদিন দেখিনি, আর না তার ব্যাপারে ডিটেলস জানি। শুধু এতটুকুই জানি, বাংলাদেশের সব বড় ব্যাংক সে হ্যাক করে টাকা হাতিয়ে নিয়েছিল। এটা তো আমিও পারি। জানি পারবে, তবে ডেভিল স্টাইল হলো মাইন্ড গেম, যা আমাকে ফ্যান হতে বাধ্য করেছে। বুঝছি। রবার্ট ওর সিক্রেট লোকদের ফোন করলো, ওদের থেকে দূরে এসে বলল, আই নিড ডেভিল। সিকিউরিটি লোকগুলো রবার্টের কথা শুনে অবাক হয়, কারণ ডেভিলকে তারা কোথায় পাবে? কে ডেভিল? রবার্ট জানায়, বাংলাদেশে তাকে পাওয়া যাবে। ডেভিলকে আমার চাই। খুঁজে বের করো ডেভিল কোথায় আছে। সে মাস্টারমাইন্ড হ্যাকার। কোনো হ্যাকার যদি অন্য কোনো হ্যাকারের প্রশংসা করে, তাহলে বুঝতে হবে সে কোনো সাধারণ হ্যাকার না, বড় লেভেলের হ্যাকার। রবার্ট কল কেটে দেয়, পাঁচজনকে বলে, তোমার অফিস রুমে যে রেস্ট নাও, আমি তোমাদের সাথে পরে কথা বলছি। সাজ্জাদ এসেছে জীবন ভাইয়ের কাছে। জীবন এসে দাঁড়ায় ওদের সামনে। নাইম আরিয়াকে নিয়ে জীবনের সামনে এসে দাঁড়ালো। জীবন বলল, মুখ ঢাকা কেন? মালটা কোনো পচা বাসি মাল না, এর জন্য ঢেকে রেখেছি, দেখলেই ফিদা হয়ে যাবে ভাই। তাই নাকি? কই দেখা তাহলে। নাইম মুখ থেকে কাপড় সরায়। জীবন দেখে অবাক হলো, কারণ এত সুন্দর দেখতে কোনো মেয়ে প্রথমবার ওর কাছে এসেছে। আরিয়া নিভু নিভু চোখে তাকাচ্ছে সামনে। জীবন আরিয়ার মুখে হাত রাখতে যাবে, তার আগে সাজ্জাদ থামিয়ে দিয়ে বলল, না না, এখন নয়, আগে টাকা পরে মাল। কত নিবি বল? বাপরে, আজ প্রথমবার তুমি কত নিবে অফার দিলে? আরে বুঝিস তো, দেখেই ফিদা হয়ে গিয়েছি। 60 লাখ টাকা দাও। কি? এই তোরা নেশা করে আইছিস? 65 লাখ। ওই কি শুরু করেছিস এত দাম দিয়ে? 70 লাখ। ওকে ওকে থাম, দিচ্ছি। গুড। তুমি যে মালটাকে দিয়ে 1 মাসে 1 কোটি কামাবে, সেটা কি আর আমরা জানি না বলো? হয়েছে, থাম, দাঁড়া টাকা আনি। জীবন টাকা আনতে চলে যায়। এদিকে আবির বাড়ি থেকে বের হয়ে পড়েছে। রাত 2টা বাজে। ওর সব পরিচিত বান্ধবীদের বাড়িতে যেয়ে খবর নিয়েছে আরিয়া আসেনি। আবির ভয় পেয়ে যায়, কারণ আরিয়া আবিরকে বলেছিল সে বান্ধবীদের সাথে ট্যুরে যাচ্ছে, অথচ আরিয়ার সব ক্লোজ বান্ধবীরা বাড়িতেই আছে। তাহলে আরিয়া গেল কোথায়? আবির ভাবতে ভাবতে লাবণীদের বাড়িতে আসলো। এটাই শেষ খবর নেওয়া। আরিয়ার কাছের বান্ধবী লাবণী। আবির দরজায় দাঁড়িয়ে টোকা দিতে থাকে। কিছু সময় পর লাবণী সহ ওর বাবা মা আসলো। লাবণীকে বলল, আরিয়া নাকি তোমাদের সাথে ট্যুরে গেছে, আমাকে এটাই বলে সে সকালে বের হয়েছে। তুমি কি কিছু জানো? কি? আরিয়া একা গিয়েছে? ওকে কতবার আমি বারণ করেছি যাস না, তবুও সে গিয়েছে। মানে কোথায় গিয়েছে? কার সাথে গিয়েছে? সাজ্জাদ ভাইয়ের সাথে। ওই যে চেয়ারম্যানের ছেলে আছে না সাজ্জাদ, ওর সাথে গিয়েছে। কালকে রাতে আমাকে আরিয়া কল দিয়েছিল। সাজ্জাদ নাকি তাকে বিয়ে করার কথা জানাই আজ, তাই সে বাসা থেকে বের হয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তোর ভাইকে কি বলবি? ও জানাই মিথ্যে বলে বের হবে, বিয়ে করার পর চলে আসবে। আমি এরপর কিছুই জানি না। সাজ্জাদের সাথে আরিয়ার রিলেশন 7-8 মাস হয়েছে। প্রায়শত ওরা এলাকার বাহিরে দেখা করে। আরিয়াকে সাজ্জাদ কোথায় নিয়ে গেছে জানি না ভাইয়া। লাবণীর কথা শুনে আবির যেন চমকে উঠল। তাড়াতাড়ি সে লাবণীদের বাড়ি থেকে বের হয়। আরিয়াকে বারবার কল দিতে থাকে, কিন্তু ফোন বন্ধ। চিন্তা ভয় সব কিছু যেন আবিরের মাথায় চেকে বসেছে। আবির দৌড়ে বাড়িতে আসলো। ওর মা ফাহিমা বেগম বলল,
আরিয়া কোথায়? পেলি তাকে? না মা, আরিয়া অনেক বড় হয়ে গেছে মা। সে ভালোবেসেছে একটা ছেলেকে আর তার সাথেই চলে গেছে। তুমি চিন্তা করো না, আমি দেখি কিছু করতে পারি কি না। আবির কথাগুলো বেশ হাঁপাতে হাঁপাতে পড়ল। আবির গায়ে একটা শার্ট জড়িয়ে বোনকে খোঁজার উদ্দেশ্যে চেয়ারম্যানের বাড়ির দিকে যেতে থাকে। তারপর আবির আরিয়াকে খুঁজতে চেয়ারম্যানের বাড়িতে এসেছে। বড় একটা বাড়ি। আবির বাড়ির সামনে এসে দাঁড়াতেই একটা গাড়ি এসে থামলো। কালো রঙের গাড়ি আবিরের ঠিক পাশে এসে থেমেছে। আবির গাড়ির সামনে যেয়ে দাঁড়ালো। সাজ্জাদ আর তার বন্ধুরা ভিতর থেকে বলে উঠল, এখানকির বলা, সামনে কি করিস? সবাই এক এক করে গাড়ি থেকে নামে। নেশায় বুধ হয়ে আছে চারজন। ভোর হয়ে এসেছে। হাতে ড্রিঙ্কসের বোতল নিয়ে সাজ্জাদ গাড়ি থেকে নামলো। আবিরের সামনে এসে দাঁড়িয়ে বলল, কি সমস্যা তোর? এখানে গাড়ির সামনে কি করিস? এই সাজ্জাদ, লোকটাকে কিক দিয়ে সরা সামন থেকে। হ, ঠিক বলেছিস, বের হ শালা। আবির সাজ্জাদের আরও কাছে আসলো। আবির কষে একটা চড় দেয়। সাজ্জাদ সহ ওর বন্ধুরা কিছু সময় অবাক হয়ে তাকিয়ে থাকে আবিরের দিকে। আবির যে আরিয়ার ভাই সাজ্জাদ তা জানতো না, কারণ সাজ্জাদের এসব কিছু জানার প্রয়োজনও ছিল না। সে আরিয়াকে নিজের জন্য ব্যবহার করেছে মাত্র। আবির আরও একটা চড় দিয়ে বলল, ওই মা, আমার বোন আরিয়া কোথায়? আরিয়া? কে ভাই তুই? সাজ্জাদ, আমার বোন আরিয়া কোথায়? কে আরিয়া? কোথাকার কোন বেয়াদব নাকি? যা ভাগ। আর তুই কে? আবির কথাটা শুনেই সাজ্জাদের পেটে একটা লাথি দেয়। সাজ্জাদ গাড়ির সাথে যেয়ে ধাক্কা খেয়ে হেলান দিয়ে দাঁড়ায়। সাজ্জাদ গালি দিয়ে বলল, ওই গাড়ি থেকে সবকিছু বের কর, কুত্তার বাচ্চাকে মেরেই ফেলবো আজকে। আবির এগিয়ে আসতে থাকে। ফুহাদ আবিরের গালে জোরে একটা ঘুষি দিল। নাইম আর সাইন গাড়ির ডিকি থেকে হকস্টিক বের করে আনে। পিছন থেকে আবিরের পায়ে জোরে বাড়ি দেয়। আবির মাটিতে পড়ে গেল। মাথায় মারতে যাবে তার আগে আবির একটা লাঠি হাতে ধরে নেয়। শোয়া থেকে উঠে ফুয়াদকে পেটাতে থাকে। নাইমের কাছে এসে জোরে মারতে থাকে। সাজ্জাদের কাছে আসলো। সবাইকে পিটিয়ে সাজ্জাদের সামনে এসে দুই হাতে দুই পাশে জোরে জোরে মারতে থাকে। সাজ্জাদ এক প্রকার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, আরিয়াকে বেঁচে দিয়েছি, সে কোথায় এখন জানি না, হয়তো কারো বিছানায় রাত কাটাচ্ছে। সাজ্জাদের মুখে এমন কথা শুনে আবির ওর মাথায় জোরে মারতে যায়। সাথে সাথে পিছন থেকে শাহিন এসে আবিরের মাথায় মারে। আবির নিচে পড়তেই বাকিরা এসে লাথি মারতে থাকে ওকে। আবির আধমরা হয়ে যায় যেন, অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকে। সাজ্জাদ বলল, শালাকে ওর বাড়ির সামনে ফেলে রেখে আয়, আপাতত ওকে মারবো না, এমনিতেই সে ভেতর থেকে মরে গেছে। আবিরকে ওরা তিনজন ধরে গাড়িতে তোলে। কিছু সময় পর খুব সকালে আবিরের বাড়ির সামনে আবিরকে রেখে চলে আসে। লাবণ্য থানা থেকে বের হয়। একটা সাদা রঙের গাড়ি ওর সামনে এসে থামলো। কয়েকজন ঊর্ধ্বতম কর্মকর্তা এসে দাঁড়িয়েছে। লাবণ্য স্যালুট করলো তাদের। লাবণ্য, আসলে তোমার কাছে এসেছি অনেক পুরনো একটি কেস নিয়ে। মানে কিরকম পুরনো কেস? ডেভিলের ব্যাপারে আবার তুমি ইনকোয়ারি চালাও। কিন্তু ডেভিল তো মারা গিয়েছে। সোহেল স্যার তাকে মেরে ফেলেছিল। তার ডেড বডিও কবর দেওয়া হয়েছিল সেই সময়। তাহলে ডেভিলের কেস কেন আবার নতুন করে শুরু করতে হবে? না লাবণ্য, সব কিছু এভাবে শেষ হয় না। সত্যের মাঝেও কিছুটা মিথ্যে থাকে, আর কিছু মিথ্যের মধ্যেও সত্য থাকে। ডেভিল আছে, আর ডেভিলকে এখন দরকার, তাকে খুঁজতে হবে। আর হয়তো তুমি জানো ডেভিল কোথায় যেতে পারে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ডেভিলকে হঠাৎ করে সবাই কেন খুঁজছে? আমাদের দেশ অনেক বড় একটি সমস্যায় পড়ে যাচ্ছে। মানে কি সমস্যা? ডেভিলকে খোঁজার জন্য বাইরে থেকে কয়েকজন লোক আসছে। ডেভিল যদি একবার ওদের হয়ে কাজ করে তাহলে পুরো পৃথিবী ডেভিলের যান্ত্রিক নিয়ন্ত্রণে চলে আসবে। ডেভিল নেই, আর না সে কারোর হয়ে কাজ করবে। ডেভিল কেবল ওর জন্যই সব কিছু করতে পারবে, কিন্তু সে কারোর হয়ে কিছুই করবে না। লাবণ্য কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। মনে মনে বলতে থাকে, আচ্ছা
হঠাৎ করেই পুরো বিশ্ব কেন ডেভিলকে খুঁজছে? ডেভিল তো সবার সামনে আসেনি। তবে কি সেই আর্টিকেলটাই ডেভিলকে নতুন করে সামনে নিয়ে আসতে চলেছে? কিন্তু সেই আর্টিকেল বা ম্যাগাজিনে তো আমার বক্তব্যের উপর বানানো হয়েছিল। আমি তো ডেভিলকে নিয়ে লিখেছি। ডেভিল যেদিন চলে যায়, সরকারের ডাকা একটা প্রেস কনফারেন্সে ডাকা হয় লাবণ্যকে। লাবণ্য সেখানে যেয়ে সাংবাদিকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেয়। ডেভিল কোথায় আর তাকে কেন অ্যারেস্ট করেননি? ডেভিল কোথায় জানি না। আমাকে অজ্ঞান করে দিয়ে ডেভিল তার লোকদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। ডেভিল এত টাকা নিয়ে চলে গেছে, সেটার কোনো হদিশ নেই কেন? কোনো ব্যাংকে বড় অ্যামাউন্টের কোনো অ্যাকাউন্ট নেই, কারণটা কি? সেটা তো ডেভিলই ভালো জানবে। আর ডেভিলকে আমি চিনি না, দেখিও নি আমি তাকে কোনো দিন। মুখে মাস্ক পরা ওই দিনই শুধু দেখেছিলাম। আপনার ইনভেস্টিগেশনে কয়েকজনের নাম উঠে আসে, নিলয়, অর্ক, শিয়াম আর মাসুম। ওরা কোথায়? আমি জানি না, কারণ সেই দিন সোহেল স্যার আর সাকিব স্যার আমাদেরকে ধরে নিয়ে যায়। কারণ আমি সহ নিলয় জেনে যায় তিনি রেড গ্যাংয়ের সদস্য। হতে পারে সেই দিন গাড়ি ব্লাস্টে নিলয়েরাও মারা যায়। লাবণ্য সেদিন প্রেস কনফারেন্সে অনেক কথা বলে। ডেভিল কতটা ভয়ঙ্কর হ্যাকার ছিল পুরো দেশ জানত। লাবণ্যও অনেক কিছু জানায়। সেদিন পার হয়ে 1 বছর পর ডেভিলকে নিয়ে একটা ম্যাগাজিন বের হয়। ম্যাগাজিনের নাম ছিল কল মি ডেভিল। সেই ম্যাগাজিন অনেক বেশি বিক্রি হয়েছিল, কিন্তু জনগণ ডেভিলকে অনেক ক্লু দিতে থাকে। কারণ একটাই, ডেভিল তো জনগণেরই টাকা নিয়ে চলে গেছে। কিন্তু ডেভিল অনেক এতিমখানা, বৃদ্ধাশ্রম, মাদ্রাসা জায়গাতে টাকা পাঠিয়ে দিত। এজন্য অনেকাংশে ডেভিলকে নিজের হিরো ভাবে। এমন অনেক হ্যাকার আছে যারা ডেভিল নাম করে খারাপ কাজে লিপ্ত হয়ে পড়েছিল। সরকার সেই থেকে ডেভিলের যাবতীয় ড্রেস, মাস্ক, লোগো সব কিছু ব্র্যান্ড করে দিয়েছিল, নিষিদ্ধ ঘোষণা করে। যদি কেউ হ্যাকার ডেভিলের লোগো, কস্টিউম, এমনকি নাম ব্যবহার করে আর সে যদি ধরা পড়ে, তাহলে 5 বছরের জেল সহ 10 লক্ষ টাকা জরিমানা ছিল। তারপর থেকে ডেভিলের শুধু ম্যাগাজিনটাই সামনে আসে। কেউ কোনো ডেভিলের কিছুই ব্যবহার করেনি। লাবণ্য কথাগুলো ভাবতে ভাবতে বাস স্ট্যান্ডে নামল। নিলয় থাকতো যশোরে, এতটুকুই সে জানতে পেরেছিল। তাই সে যশোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। খুব সিম্পলভাবে সে নিলয়ের খোঁজে যাচ্ছে। টমাস বেশ চিন্তিত হয়ে পড়েছে, কারণ টমাস জানে রবার্ট আরও বড় 5 জন হ্যাকার খুঁজে পেয়েছে, যারা নাসার মূল সাইবার স্যাটেলাইট রক্ষা করবে, সাথে অনেক কিছু কবজায় আনবে। টমাস ও লোক জনাথন জেন্সকে বলল, আমার এমন একজন হ্যাকার দরকার যে একাই সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। স্যার, আমরা হ্যাকার খুঁজে চলেছি। এলান নামের একটি ছেলে হ্যাকিং নিয়ে বেশ দক্ষ। 19 বছর বয়স ওর, কিন্তু সে নাসার হয়ে কাজ করছে। কিন্তু আমার দরকার এমন একজন হ্যাকার, সে একাই সবার বস হবে। সব দেশের সবারই তথ্য আমার খুব তাড়াতাড়ি চাই। পৃথিবীর কোন দেশে যেন বাদ না যায়, দেরি হোক, তবুও আমার এমন একজন দরকার যার নাম শুনলেই সবাই যেন চমকে ওঠে, সে যেন ভয়ঙ্কর থেকেও ভয়ঙ্কর হয়। টমাসের কথা শুনে জেমস তার রুম থেকে বেরিয়ে যায়। টেকনোলজির একটা বিশাল খেলা খেলতে যাচ্ছে 2 কোম্পানি, আর তাদের এই খেলায় ফায়দা তুলতে যাচ্ছে বিভিন্ন ব্যবহৃত ওয়েবসাইট। আবির চোখ মেলে তাকায়, দেখে ওর বিছানার উপর শুয়ে আছে, পাশেই অসুস্থ মা বসে আছেন। আবির কোনোরকমভাবে শোয়া থেকে উঠে বসলো। চারপাশে তাকিয়ে দেখে ও বাড়িতেই আছে। ফাহিদা বেগম বলল, তুই বাড়ির সামনে পড়েছিলি, কয়েকজন ধরে দিয়ে গেছে। তোর বোন কোথায়? আমার আরিয়া কোথায়? মা, ওরা আরিয়াকে। আবির ওর মাকে সবটা খুলে বলল। ওর মা চোখ দিয়ে পানি বের করা ছাড়া আর কিছুই করতে পারল না। আবিরের ফোন পেঁচে ওঠে, তাকিয়ে দেখে মায়া কল দিয়েছে। মায়ার ফোন রিসিভ করে আবির। আবির, কোথায় তুমি?
আমার সাথে একটু দেখা করবে। আরিয়া কোথায়? পেয়েছো ওকে? ও বাড়িতেই আছে। আচ্ছা, বিকেলে দেখা করব। আবির ফোন কেটে দিল। ওর বোনের কথা কাউকে এসে বলবে না। থানায় কেস করতেও যাবে না আবির। কি কেস করবে? কার নামেই বা কেস করবে? ওর মা বলল, কাউকে কিছুই জানাতে হবে না। না মা, আমি থানায় যাব, ওদের নামে কেস করব, আমার বোনকে খুঁজে বের করবই। লোকজন জানলে তোর বোনের উপরেই দোষ দিবে। আবির ফাহিদা বেগমের কথা শুনল না। ও বাড়ি থেকে বের হলো। মাথায় চোট পেয়ে আছে, হাতে পায়ে অনেক ব্যথা, রক্ত জমে আছে আবিরের কাটা স্থানে। আবির বের হতে প্রীতি আসলো সামনে। প্রীতির গায়ে সুন্দর ড্রেস, চোখে চশমা। আবির খেয়াল করেনি সে এসে দাঁড়িয়েছে। আবির হুট করেই যে ধাক্কা দেয় প্রীতিকে। সাথে সাথে প্রীতি জোরে একটা চর বসিয়ে দিল আবিরকে। দেখে চলতে পারিস না? একা মেয়ে পেয়ে ইচ্ছে করে ধাক্কা দিস? দেখ প্রীতি, তুই আমার অনেক ছোট, আমার কাজিন তুই। আমার সামনে থেকে যা, ভদ্রতা দেখতে পারবো না। মুখে, হাতে, পায়ে, কপালে এসব কিসের দাগ? কার সাথে মারামারি করেছিস? কারো সাথে না, সামান থেকে সর। চুপ, আমার গাড়ির ড্রাইভার নেই, চল আমার সাথে। আমি চালাতে পারি না, আমার অনেক কাজ আছে। তুই যাবে কি না? বললাম তো কাজ আছে, সামনে থেকে যা। আবির প্রীতিকে হাত দিয়ে একটু সরিয়ে দিল। প্রীতি পা ফেলার আগেই জুতোর সাথে পা বেঁধে গোবরের উপর যেয়ে পড়ে। আবির প্রীতির দিকে না তাকিয়ে হন করে চলে যায়। প্রীতি আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। প্রীতি উঠে দাঁড়িয়ে জোরে চিৎকার করল। সাথে সাথে প্রীতির বাবা নিয়াজ সাহেব এসে দাঁড়ালো। কি হয়েছে মা? তোর হাতে আর নতুন কোনো ড্রেসে গোবর কিভাবে লেগেছে? তোমার ভাইয়ের ছেলে লাগিয়েছে এটা, আমাকে ধাক্কা দিয়ে এসে চলে গেছে। কি আবির এটা করেছে? চল ওর মায়ের কাছে। নিয়াজ সাহেব প্রীতিকে নিয়ে আবিরদের বাড়ির মধ্যে প্রবেশ করলো। আবিরের মা ফাহিদা বেগমকে জোরে ডাকলো নিয়াজ সাহেব। ওই আবিরের মা, বাইরে বেরিয়ে আয়। নিয়াজের গলার স্বর শুনে ফাহিদা বেগম অসুস্থ শরীর আর মুখ ভার করে বাইরে বের হয়ে আসলো। নিয়াজ সাহেব ফাহিদাকে দেখেই বলা শুরু করলো, ফকিন্নি কোথাকার, তোর ছেলে জানে আমার মেয়ের গায়ে কত টাকা দামের ড্রেস আছে? কি হয়েছে ভাই? নেকা সাজো, বেয়াদব একটা ছেলে জন্ম দিয়েছিস। দেখ তোর ছেলে কি করেছে আমার মেয়ের ড্রেসটা। ফাহিদা বেগম প্রীতির দিকে তাকায়। প্রীতির ড্রেসে গোবর লেগে আছে, হাতেও অনেকটা গোবর। ফাহিদা বেগম কিছু বলতে যাবে, তার আগে প্রীতি বলল, ওকে কিছু বলো না মা, আমি ওকে বুঝিয়ে বলবো। কি বুঝিয়ে বলবি তুই শালি? নিয়াজ সাহেব ফাহিদা বেগমের চুল মুঠো করে ধরল। এমনিতেই তিনি অসুস্থ। নিয়াজ সাহেব ধরতেই হুড়মুড় করে মাটিতে পড়ে যেতে থাকে, কিন্তু চুলের গোছা ধরে থাকায় তিনি পড়লেন না। নিয়াজ বলা শুরু করে, আমার মেয়ের ড্রেস কি আবিরকে বুঝিয়ে ফিরে পাবো? তোকে তো মারবই, তোর ছেলেকেও মারবো। ভাই আমাকে ড্রেসটা দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। চুপ শালি, তোর যোগ্যতা নেই এরকম একটা ড্রেস হাতে লাগানোর। বাবা, ওনাকে ছেড়ে দাও, আবিরের সাথে আমি বুঝে নেব। উনি অসুস্থ, ওনাকে ছেড়ে দাও। আমার মেয়ের কথায় তোকে কিছু বললাম না, তবে আজ ফিরুক তোর ছেলে। কথাটা বলে নিয়াজ সাহেব সেখান থেকে চলে যায়। ফাহিদা বেগম ছাড়া পেতেই মাটিতে পড়ে গেল। উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকুও যেন নেই ওনার। সকালে তিনি এখনও ঔষধও খায়নি, কারণ আবির প্রতিদিন ওনার ঔষধ দেখিয়ে দেয়। আবির তো ওর বোনের কথা ভেবেই চলে গেছে। ফাহিদা বেগমও খাননি, তার মেয়ের চিন্তায়। তিনি ঘরের ঠিক সামনেই উঠানে পড়ে কাশতে থাকে। কাশির সাথে রক্ত বের হওয়া শুরু করেছে। প্রীতি পিছনে তাকায়। ফাহিদা বেগমকে এভাবে পড়ে থাকতে দেখে ওর বাবাকে বলল, তুমি যাও, আমি আসছি। নিয়াজ সাহেব বাড়ির বাইরে চলে যায়। প্রীতি দৌড়ে এসে দাঁড়ালো ফাহিদা বেগমের কাছে। প্রীতি আবিরকে সহ্য করতে পারে না, একটা বিশেষ কারণ আছে। রাগটা কেবল আবিরের উপর। আবিরের রাগ ওর দুর্বল মায়ের উপর কখনো প্রয়োগ করেনি প্রীতি। প্রীতি গ্লাস করে পানি এনে দিল ফাহিদাকে। কোনো রকম পানি খেয়ে তিনি ওঠার চেষ্টা করছে, পারছে না। প্রীতি আবিরের মাকে ধরে ঘরের মধ্যে নিয়ে যায়। বিছানায় শুইয়ে দিয়ে ঔষধ হাতে নিয়ে বলল, ঔষধ খেয়েছেন?
মা, তুমি বাড়ি যাও। গরিবের বাসায় থাকতে নেই। তোমার বাবা দেখলে আবিরকে অনেক মারবে। চুপ করুন তো। বলুন, ঔষধ খেয়েছেন? আরিয়া কোথায়? বাইরে আছে, পড়তে গিয়েছে। নিন, ওষুধ খান। প্রীতি ঔষধ খাইয়ে সেখান থেকে বের হতে যাবে এমন সময় ফাহিদা প্রশ্ন করল, তুমি তো আবিরকে সহ্য করতে পারো না, তাহলে কেন এত কিছু করলে ওর মায়ের জন্য? প্রীতি কোনো কথা বলল না, সেখান থেকে বেরিয়ে চলে যায়। আবির পুলিশ স্টেশনে এসেছে। থানার ওসি কুদ্দুস মিয়া টেবিলের উপর বসে পান চিবাচ্ছে আর একটা মহিলার সাথে কথা বলছে। তোমার বরকে যদি ছাড়াতে চাও তাহলে আমার ইচ্ছেটা পূরণ করতে হবে। এমন এক কামুকে শরীর নিয়ে বৈশা থাকলে হবে? একটু তো খাইতে দিতে হবে। স্যার, এসব কি বলছেন? চুপ কর মাদারচোদ, যা এখান থেকে। যদি পারিস আজ রাতে চলে আসবি ঠিকানায়, তোর সব কাম হয়ে যাবে। আর শোন স্যার, আমার বোনকে খুঁজে পাচ্ছি না। মহিলা ও কুদ্দুস দরজার দিকে তাকায়। আবির এসে দাঁড়িয়েছে। আবির আসার পথে ওর পরিচিত ডক্টরের কাছ থেকে মাথায় ব্যান্ডেজ নিয়ে এসেছে। আবির হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, আমার একটা কেস আছে। বাইরে যে দাঁড়ান, এখনো এটার কাম শেষ হয়নি, পরে ঢুকবে না। স্যার আগে তোকে না বললাম বাইরে যে দাঁড়াতে? ওকে স্যার। আবির বাইরে চলে আসলো। তারপর আবির ওসির রুম থেকে বের হলো। দরজার পাশে দাঁড়িয়ে আছে আবির। ভিতরে কুদ্দুস মিয়া একটি অসহায় মহিলার সুযোগ নিচ্ছেন। গা থেকে শাড়ির আঁচল ফেলে নস্টালজিক্যাল কথা শুরু করে দিয়েছে কুদ্দুস। আবির বারবার ঘড়ির দিকে তাকায়। সময় পেরিয়ে যাচ্ছে। আবিরের মনে ভয়, সংশয়, দুশ্চিন্তা এসে বাসা বেঁধেছে। ভিতরে কুদ্দুস মিয়া মহিলাটিকে বলছে, তোমার স্বামীর নামে কোনো কেস থাকবে না, সব কিছু থেকে খালাস করে দেব। শুধু তোমাকে আমার এক রাত লাগবে, বুঝলে? মহিলাটি নিরুপায়, কারণ ওনার স্বামী সিএনজি ড্রাইভার। ভুলক্রমে অ্যাক্সিডেন্ট করে ওনার হাজবেন্ডের গাড়ির সামনে একটা বাচ্চা ছেলে চলে আসে আর ধাক্কা লেগে কারেন্টের খাম্বার সাথে মাথা লাগে, সেখানেই মারা যায়। দোষটা ছিল পিচ্চি ছেলেটার মায়ের, কারণ তিনি মেন রাস্তায় এসে বাচ্চার হাত ছেড়ে দেয়। লোকেরা ধরে ড্রাইভারের নামে কেস করে দিয়েছে। কয়েকদিন থেকে মহিলাটির হাজব্যান্ড পলাতক হলেও আজ ভোররাতে যেয়ে পুলিশ ধরে এনেছে। আর তারপর হাজব্যান্ডকে ছাড়ানোর জন্য ইউনিয়ন সদস্যদের হাতে পায়ে ধরেও কাজ হয়নি, চেয়ারম্যান ধরেও কাজ হয়নি। শেষমেশ মহিলাটি সকালেই থানায় চলে আসে। প্রথমে কুদ্দুস মহিলাটির কাছে অনেকগুলো টাকা দাবি করে, যার পরিমাণ ছিল 50,000 টাকা, যা বর্তমান অবস্থাতে সেই টাকা দেওয়ার পরিস্থিতি নেই। এজন্য কুদ্দুস গা থেকে মহিলার শাড়ির ওড়ান ধরে ফেললেও কিছুই করার নেই ওনার কাছে। কুদ্দুস তার বাজে স্বভাবের এক ধাপ এগিয়ে যাবে, এমন সময় আবির আবারও ভিতরে প্রবেশ করল। স্যার, আমার বোন। তোকে না বললাম অপেক্ষা কর বাইরে? দেখছিস না আমি ব্যস্ত আছি। কিন্তু স্যার, আমার বোন ওইদিকে নিখোঁজ। আরে ভাই, কিসে পড়ে তোর বোন? ইন্টারে পড়ে। দেখ কার লগে পালাই গেছে। এখনকার মেয়েদের স্বভাব হলো দুই রকমের, ঘরে একরকম, বাহিরে আরেক রকম। বাড়িতে পরহেজগার দেখায়, অথচ প্রেমিকদের লগে এখানে সেখানে চিপাগলি কিংবা পার্কের ঝোপে আকাম করে বেড়ায়। কত ধরছি এমন মায়া ছেলেদের। যা দেখ, কোনো ছেলের লগে পীড়িত আসিল, সেই ছেলের লগে পালাই গেছে। মুখে লাগাম দিয়ে কথা বলুন। সব মেয়ে একরকম হয় না, মেয়েদেরকে সম্মান দিন। ধুর মাদারচোদ, বের হো থানা থেকে। আমি কেস না করে যাব না। বাইরে অপেক্ষা কর, আমি কাজ মিটায়া তোরে ডাকছি। আবির কিছুই বলল না। সে আবারও ওসির রুমের বাইরে যেয়ে দাঁড়ালো। থানার চারপাশে তাকিয়ে দেখছে আবির। নিয়াজ সাহেব ফোন করলো আবিরকে। আবির ফোনের দিকে তাকিয়ে কল কেটে দেয়। উনি ওনার মেয়ের সাথে করা আবিরের অপমানজনক কাজের জন্য শাস্তি প্রয়োগে খুঁজছে, কিন্তু আবিরের এসবের কোনো মাথা ব্যথা নেই। সে একা পারবে না চেয়ারম্যানের ছেলেদের সাথে, তাই পুলিশদের সহায়তা নিয়ে তার বোন আরিয়াকে খুঁজবে।
রবার্ট তার নাসা কোম্পানির সাইবার সিকিউরিটি আরও স্ট্রং করলো। কয়েকদিনে ব্ল্যাক উইজার্ড নামের সেই হ্যাকারের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি কেউ। রবার্টের পিছনে লোক এসে দাঁড়ালো, উৎকণ্ঠা নিয়ে বলল, স্যার আমাদের নামে টিভিতে একটি ফেক নিউজ প্রচার হচ্ছে। রবার্ট তাড়াতাড়ি টিভি অন করলো। হেডলাইনে লেখা, মহাকাশে যা কিছু আছে সবটাই মিথ্যে। মহাকাশ বলে যা জানতাম তা এতদিন ভুল ছিল। মহাকাশ বলে কিছুই নেই। রবার্ট তাড়াতাড়ি ও নতুন আনা হ্যাকারদের ডাকলো। এলান আসেনি, 4 জন এসেছে। রবার্ট বলল, জলদি নিউজটা সরানোর চেষ্টা করো, না হলে আমরা সবাই শেষ। 4 জন হ্যাকার কাজে নেমে পড়ে। বেশ কিছু সময় ঘাটাঘাটি করে কেউ কিছুই করতে পারল না। রবার্ট চিৎকার করে বলল, এলান কোথায়? সে কেন এখনো আসেনি? রবার্ট কথাটা শেষ করতেই ফোন আসলো একটি। তিনি তাড়াতাড়ি রিসিভ করে ওপাশ থেকে শুনতে পাই, রবার্ট, আপনি তো আপনার সাইট অনেক বেশি শক্তিশালী করেছেন। এজন্য নিউজ চ্যানেল প্রোটোকল বা সিস্টেম হ্যাক করে আমি নিজেই আপনাদের নামে নিউজ চালিয়ে দিলাম। কেমন লাগছে উইজার্ডের পাওয়ার? হেই, তোমার সমস্যাটা কি? কেন এমন করছো? থাক না কিছু রহস্য। আই উইল কিল ইউ। হা হা হা। উইজার্ড ফোন কেটে দেয়। সবাই তখন শুনতে পেল নিউজ চ্যানেলগুলো সব স্যাটেলাইট আওতাভুক্ত, যার ডিজিটাল প্রযুক্তি হলো ডিটিএস। দেশের সব চ্যানেল এই দেশের স্যাটেলাইট দ্বারা পরিচালিত হয়, হোক সেটা বিনোদনের খবর কিংবা যে কোনো বিষয়। তবে ডিশ কেবল ছেড়ে ডিটিএইচের মাধ্যমে সহজে সব চ্যানেল রিমোটের আওতাভুক্ত করা যায়, আর এগুলো থাকে নিজেদের কাছে। কিন্তু যখন একটা হ্যাকার সরাসরি এই ডিটিএইচ হ্যাক করে নিজের কবজায় এনে চ্যানেলগুলো কন্ট্রোল করছে, আর সে নিজের ইচ্ছে মতোই হ্যাক করছে, টিভির সেট টপ বক্সে এক ধরনের চিপ দেখা যায়। ওটা স্যাটেলাইটের সাথে কানেক্টেড, আর বহু হ্যাকার আছে তারা স্যাটেলাইট হ্যাক করতে পারে। চিন্তা নেই, 5 মিনিটের মধ্যে সব ডিএইচ অপারেটর আগের মতো হয়ে যাবে। যে হ্যাকার এটা করেছে, যে ডিভাইস দিয়ে, সে ডিভাইসে আমি একটি কোড পাঠিয়েছি। কোডটা আমার ইচ্ছের সাথে নিয়ন্ত্রিত। কোডটা ওপেন হয়ে গেছে, এবার ঠিক হয়ে যাবে। এলান ল্যাপটপ হাতে নিয়ে এগিয়ে আসতে থাকে রবার্টের দিকে। সবাই এলানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, কারণ এতক্ষণ যা কেউ পারেনি এলান তা করে দেখিয়েছে। নিউজ চ্যানেলগুলো এখন নাসার পক্ষে নিউজ প্রচার করছে। এলান যে চেয়ারে বসলো, রবার্ট অবাক হয়ে তাকিয়ে আছে পিচ্চি ছেলেটার দিকে। আমি এগুলোই করছিলাম, মানে হ্যাকারকে একটু লস করিয়ে দিলাম। হ্যাকারের নিকনেম ইউজার, বুঝতে পারছি না সে কি চায়। আমার বস হলে তাকে ট্র্যাক করতে পারতো। তোমার বস, হি মাই বস ইজ ডেভিল, কল মি ডেভিল। ডেভিলকে খুঁজতে লোক পাঠিয়েছি, কিন্তু ডেভিল কোথায় আছে সেটা কেউ জানে না। লাস্ট খবর লাবণ্যকে জিজ্ঞাসা করা হয়েছিল, সেও কিছু জানে না। অ্যালান। নো অ্যালান, কল মি এলিয়েন। ওকে, আই নিড ইউর হেল্প। ওকে, আই নিড ইউর হেল্প। তুমি নিজেই ডেভিলকে খুঁজতে ছদ্মবেশে বাংলাদেশে যাও। আমি? ইয়েস, তুমিই যাবে ডেভিলকে খুঁজতে, তবে সেটা ছদ্মবেশে। যেহেতু তুমি বাংলাটাও জানো, তাই তুমি গেলেও সুবিধা হবে। আমি ডেভিলকে নিয়ে অনেক ভেবেছি, ওর ব্যাপারে পড়েছি, সে আসলেই জিনিয়াস ছিল। তাই তুমি নিজেই যাবে ডেভিলকে আমার কাছে নিয়ে আসার জন্য। তবে একটা কথা, কেউ যেন তোমাকে চিনতে না পারে, তুমি যে একটা হ্যাকার। ওকে স্যার। এলান অনেক খুশি হলো। রবার্ট এলানকে বাংলাদেশে পাঠানোর সব রকম ব্যবস্থা করলো। আবির আর অপেক্ষা করতে পারে না। বেশ কিছু সময় পার হওয়ার পর আবির ওসি কুদ্দুসের রুমে প্রবেশ করলো। কুদ্দুস গায়ে শার্ট পরছে, মহিলাটিও গায়ের কাপড় ঠিক করছে। আবির মনে মনে বলল, শালা জানোয়ার, থানার মতো জায়গা তো নিজের লালসা পূরণ করতে ছাড় দিলি না। একদিন সব কিছুর হিসাব দিতে হবে তোদের মতো লোকদের। কুদ্দুস জোরে হাঁক পারল। হাবিলদার, এই মহিলার হাজবেন্ডকে ছেড়ে দাও। মহিলাটি রুম থেকে বের হতে থাকে। আবিরের দিকে এক পলক তাকালেন তিনি। মহিলাটির চোখের কোণে পানি জমে আছে। পৃথিবীর সব মানুষগুলো চাহিদার সাগরে ভাসতে থাকে। কেউ কিনারা খুঁজে পেয়ে চাহিদা মেটানোর কাজ সম্পন্ন করে,
আবার কেউ ভাসতেই থাকে। পূরণ হওয়ার তাগিদে নানা দিক তাকাতে থাকে কিনার খোঁজে। আবিরকে দেখে কুদ্দুস একটা বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। পান চিবাতে চিবাতে চেয়ারে যেয়ে বসলেন তিনি। আবিরকে বসতে বলল। আবির বসতেই ওসি কুদ্দুস বলল, আপনে এখনো যান নাই? ভাবছিলাম চলে গেছেন। কোন কি কইবেন? আমার বোনকে খুঁজে পাচ্ছি না কালকে থেকে। নাম কি? আরিয়া। আপনার নাম কি? আবির। বোনের বয়স কত? 18 বছর। বুঝলাম। বয়ফ্রেন্ড আছে জানেন কিছু? আছে। তাহলে দেখেন তার লগে পালাই গেছে। হ্যাঁ জানি। ধর্মিয়া তাহলে থানায় আছেন কেন? যান, কোথায় আছে নিজে নিয়ে আসেন। দেখতে কেমন আপনার বোন? সুন্দর। ইস, কচি একখান মাল রে। শালা হারামি তোকে। আবির বসা থেকে উঠে দাঁড়ালো। কথাটা বলে ওসি কুদ্দুসের দিকে তাকাতেই তিনি বললেন, ওই হালার পো, রাগ করস কেন? কথা আগে শোন। তোর বোনের কচি বয়স, এই বয়সে একটু আধটু এমন হইব। কাহিনী সব খুলে ক। আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে। বেশি কথা বললে তোকে থানায় পুরে দিয়ে বেচার দালাল বানিয়ে দিয়ে ডয়লা দিব, বুঝছস? এবার বল। চেয়ারম্যানের হান্নু মিয়ার ছেলে শাহজাদ আর তার বন্ধুর নামে কেস করতে এসেছি। কুদ্দুস আবিরের মুখে কথাটা শুনে বসা থেকে উঠে দাঁড়ালো। আবিরের জামার গলা ধরে টেনে তুলে বলল, সালা, দিনে দুপুরে বাংলা খেয়ে আসছস? তুই জানিস কার কথা কইছিস? আপনি আমার জামার কলার ছাড়ুন। আবিরের জামার কলার ধরা আর তার মা বোনকে নিয়ে খারাপ কথা বলা, যেই বলে সে আর বেঁচে থাকে না। কথা ফুটছে না, কথা তোমার পোঁদে ভরে দেব। যা, থানা থেকে বের হ। আপনি আমার কেস নেবেন কি না বলেন? কি কেস নিব? সাজ্জাদ আমার বোনকে নিয়ে চলে যায়। সে আর তার বন্ধুরা মিলে আমার বোনকে গ্যাং রেপ করে, তারপর তাকে পল্লীতে বিক্রি করে দিয়েছে। কোথায় আছে সেটা আমি জানি না। আপনি আমার বোনকে খুঁজে বের করুন আর সাজ্জাদকে ধরে এনে তাকে বোঝান অন্যায় করলে কতটা শাস্তি পেতে হবে। চুপ থাক ভাই তুই। তোর বোন সতী না, বুঝস? দেহের কুটকুটানি হয়েছিল, হের লাগিয়া ডাইগা গেছে। বেশি কথা বললে এখনই তোকে থানায় পুরে দেব। আপনি আমার কেস নেবেন না? না, কারণ সাজ্জাদ আগে বিয়ে করেছে, বুঝলি? তোর বোনের চাহিদা মিটাইছে কেবল। যা, ভাগ। ওকে, আমি আবারও আসবো, তারপর দেখব কেস কিভাবে নেন না। আবির থানা থেকে বের হয়। ওর রাগে সারা শরীর যেন রিরি করছে, মাথা কাজ করছে না ওর। নিজের বোনকে নিয়ে থানার ওসির মন্তব্য শুনে মাথাটা যেন চক্কর দিচ্ছে। সাজ্জাদের মতো একটা ছেলের সাথে আরিয়া এমন করতে পারে কখনো ভাবেইনি আবির। বোন যেমনই হোক না কেন, একজন ভাইয়ের কাছে বোন অনেক বড়, যেন পৃথিবীর দ্বিতীয় মা। কোনো সন্তানের পৃথিবীর দ্বিতীয় মা তার আদরের ভালোবাসার বোন। আর মা যেমন হোক না কেন, একজন সৎ মায়ের থেকে নিজের খারাপ মা অনেক বেশি আপন। কুদ্দুস মিয়া হান্নু সাহেবকে ফোন দিলেন। চেয়ারম্যান সাহেব, আপনার গুণধর পোলা তো আকাম করে ফেলছে। ওই ওসি, ঠিক করে কথা বল। আমি না হয় কইলাম ঠিক করে কথা, কিন্তু হেই তো ঠিকভাবে কথা কইবে না। কে সে? যার বোনকে নিয়ে আপনার ছেলে বন্ধুদের সাথে সারাদিন রাত ফুর্তি করেছে, তার ভাই তো কেস করতে আইছিল। আপনার লোক আমি বইলা কেস নিলাম না। গুড, আচ্ছা, থানায় টাকা পৌঁছে যাবে? না না, এবার 10 কাজ হইব না, কারণ মায়াডারে সাজ্জাদ স্যার শুধু খাই নাই, বেচা দিছে, বোধকে চালাছে। ওকে পুষিয়ে দেবনি, রাখছি, আমি দেখছি ছেলেটাকে। নাম কি ওর? আবের নাম কইল। হান্নু সাহেব ফোন কেটে দিলেন। 2 নাম্বারই করে তিনি বহুত টাকার মালিক, সাথে চেয়ারম্যান হয়েছে। হান্নু সাজ্জাদের ঘরের কাছে যেয়ে জোরে জোরে ডাকলো। সাজ্জাদ ঘুমোচ্ছে। ওর বউ সাজিকা বের হলো। হান্নু দেখে সাজিকার গালে রক্ত জমাট বেঁধে আছে। সাজিকা বলল, কিছু বলবেন? সাজিকার কোনো কথার জবাব না দিয়ে হান্নু মিয়া রুমের মধ্যে চলে যায়। সাজ্জাদকে ঘুম থেকে টেনে তুলল হান্নু সাহেব। সাজিকা বলল, ওনাকে ডাকছেন কেন? অনেক রাত করে বাড়ি ফিরেছে। সাজ্জাদ চমকে উঠল। নিজের বাবাকে পাশে দেখে বলল, কি হয়েছে, এভাবে ডাকছে কেন? কি করেছিস কালকে? প্রতিদিন যা করি, এক মেয়েকে ধরে সারাদিন বন্ধুরা মিলে আনন্দ করেছি, তাই কি? হারামি,
তোর ঘরে বউ থাকতে তুই এমন করছিস। সামনে আমার ইলেকশন, তোর জন্য বিরাট সমস্যায় পড়বো। আরে ধুর, যাও তো, সামনে থেকে সরো। এসব দেখার সময় আমার নেই। তোমার ইলেকশন তুমি নিয়ে থাকো। সাজ্জাদ ঝাড়ি দিয়ে কথাটা বলল। সাজিকা বলে, তুমি বাবার সাথে এমন করে কথা বলো কেন? সাজ্জাদ বিছানা থেকে উঠে এসে সাজিকার চুল ধরে টেনে বলল, শালি, তোকে কৈফিয়ত দিতে হবে। সাজ্জাদ কারো কৈফিয়ত দিয়ে চলে না। সাজ্জাদ, তোকে না বারণ করেছি বউকে মারবি না? সাজিকা, তুমি আমার সাথে এসো, ও যা খুশি করুক। হান্নু সাহেব সাজিকার হাত ধরে রুম থেকে বের করে নিয়ে যায়। সাজ্জাদ ওয়াশরুমে চলে গেল। সাজিকা ওর বরকে অনেক বেশি ভালোবাসে। সাজিকা অনেক সুন্দরী, বলা যায় 10টা সুন্দরী মেয়ের সব সৌন্দর্য যেন সাজিকার মধ্যেই বিদ্যমান। যেমন ঘরের কাজ পারে, তেমনই বরকেও ভালোবাসতে পারে। বাসর ঘর ছাড়া সাজ্জাদ সাজিকার গায়ে কখনো কোমল মনোভাব নিয়ে হাত দেয়নি। হাত দিয়েছে তবে হয় চর, না হয় মারতে। কারণ সাজিকার পছন্দ সাজ্জাদ বাহিরে বেশি রাত যেন না থাকে। এসব নিয়ে সাজ্জাদের সামনে কিছু বললেই সে সাজিকাকে ধরে পিটিয়েছে। সাজিকাকে পছন্দ না সাজ্জাদের, এজন্য সাজ্জাদ এমন করে। লাবণ্য যশোরের উদ্দেশ্যে বেরিয়েছে। উপর মহল থেকে বেশ কয়েকদিন ছুটি নিয়েছে লাবণ্য। এখনও সে বিয়ে করেনি। নিলয়কে সে ভালোবেসে ফেলেছিল। চাইলেও লাবণ্য নতুন জীবন শুরু করতে পারত, কিন্তু সে করেনি। নিলয়ের স্মৃতি মুছে ফেলতে চায় না লাবণ্য। বাস চলছে আর সেদিনের রাতের কথা মনে মনে কল্পনা করছে। নিলয় আর লাবণ্য এক রিকশাতে বসে রাতের শহর ঘুরে দেখেছিল। লাবণ্য সব ভুলতে পারলেও ওই রাতের স্মৃতিটা ভুলতে পারে না। প্রীতি আবিরের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। নিয়াজ কয়েকবার ডাকতে এসেছে, কিন্তু প্রীতি চায়নি। নিয়াজ সাহেব কিছুই বলেনি। আর প্রীতি খুব জেদি একটা মেয়ে। আবিরকে এসে নিজে শাস্তি দেবে বলে সেই সকাল থেকে আবিরের জন্য অপেক্ষা করছে। আবির থানা থেকে বেরিয়ে হাঁটছে। চোখ দিয়ে পানি পড়ছে ওর। কী করবে সে কিছুই বুঝতে পারছে না। কাকে বলবে ওর কষ্টের কথা? আবির হাঁটছে, ফোন বাজা শুরু করে। তাকিয়ে দেখে মায়ের নাম্বার। মায়া অনেকবার ফোন দিয়েছে, আবির রিসিভ করেনি। ফোনটা পুকুরের পানিতে ছুঁড়ে মারল আবির। নিজের বানানো একটা বাটন ফোন। আবির টেকনোলজির উপর বেশ দক্ষ। কারো ফেলে দেওয়া জিনিস দিয়ে আবির অনেক কিছুই বানাতে পারে, কিন্তু কখনো সে এসবে মন দেয়নি। পরিবারের কথা ভেবেছে মায়ের কথা, কিন্তু সব যেন এখন হারাতে বসেছে ও। তারপর সাজ্জাদ ওয়াশরুম থেকে বের হলো। ফোন হাতে নিল ও। ফুয়াদকে ফোন দেয়। কি ব্যাপার, তুই এত সকালে ফোন দিয়েছিস? বের হো, শালা আবির পুলিশের কাছে গিয়েছিল। ওকে মেরে ফেলার সময় এসেছে। আব্বুর লোকেরা গিয়েছে। কাজ না হলে আমরা যে ওকে মেরে ফেলবো। কিন্তু সামনে তোর আব্বু এমপি পদে দাঁড়িয়েছে, ইলেকশনও চলে এসেছে। এখন ঝামেলা করাটা হয়তো ঠিক হবে না। ইলেকশনে আমি শালা আবিরকেই মারবো। আচ্ছা, সেসব পরে দেখছি। সাজ্জাদ ফোন কেটে দেয়। এমনটা নতুন হয়নি। আরিয়া ছাড়াও বহু মেয়েকে ও সহ ওর বন্ধুরা প্রেমের ফাঁদে ফেলে একসাথে রুম ডেট করেছে। এরপর চড়া দামে কোনো দালালের কাছে বিক্রি করে দিয়েছে রাতের অন্ধকারে। ক্ষমতাধর হওয়ার কারণে কেউ তেমন কথা বলেনি। আর যারা আবিরের মতো বলতে এসেছিল, সবাইকে মেরে রাস্তার পাশে ওদের লাশ ফেলে রেখে গিয়েছে ওরা। আবির বিষণ্ণ মন নিয়ে বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। দূর থেকে প্রীতি আবিরকে দেখল। আবির মাথা নিচু করেই এগিয়ে আসছে। প্রীতি স্থির ওর বাড়ির মেন দরজার সামনে দাঁড়ালো। আবির মাথা নিচু করে হাঁটার কারণে আবারও সকালের মতো প্রীতিকে ধাক্কা দিল। তবে এবার প্রীতি পড়েনি। আবির একটু চমকে উঠে সামনে তাকায়। প্রীতিকে সকালে যে ড্রেসে দেখেছিল সেভাবেই ও ওখানেই দাঁড়িয়ে আছে। তুই এখানে? ওহো, বুঝেছি, শাস্তি দিবি। আচ্ছা ঠিক আছে, তবে পরে দিস। মায়ের ওষুধটা খাইয়ে দিয়ে আসি, আর পারলে ড্রেসটা পাঠিয়ে দিস, পরিষ্কার করে দিব। আর আবারও ধাক্কা দেওয়ার জন্য সরি। কুত্তা, আমি
আমি তোকে খুন করব। আবির প্রীতির কোনো কথা শুনল না। সে পাশ কাটিয়ে বাড়ির মধ্যেই চলে গেল। প্রীতিও আবিরের পিছন পিছন যায়। আবির ওর মা ফাহিমা বেগমের রুমে প্রবেশ করে। তিনি কাশছে, বুকটা অনেকটা ব্যথা করছে তার। ফাহিমা বেগমের অসুস্থতা মূলত ওর হাজবেন্ড মারা যাওয়া দিন থেকেই শুরু হয়েছিল। চিন্তা করলে ওনার সমস্যা হয়, আর কাল থেকে তো আরিয়া চিন্তায় ঘুমোতে পারেননি। তার উপর আবিরের এমন কথা না শুনে বের হয়ে যাওয়া। আবির তাড়াতাড়ি ওষুধ হাতে নিল। ফাহিদা বেগম কাশতে কাশতে বলল, ওষুধ খেয়েছি আমি। মানে তুমি তো দেখে খেতে পারবে না। আমি দেখে খাইনি। আরিয়া তো বাড়িতে নেই, কে দেখিয়ে দিয়েছে? প্রীতি এসেছিল, সে ওষুধ খাইয়ে দিয়েছে। মানে বড়লোকের রাজকন্যা গরিবের বাড়িতে এসে তোমাকে ওষুধ খাইয়ে দিয়েছে? তুই কি করেছিলি সেটার বিচার নিয়েই এসেছিল। ওর বাবা আমাকে চুল ধরে নিচে ফেলে দেওয়ার পরই সে তুলে এনে শুয়ে দিয়েছে, তারপর ওষুধ খাইয়ে দিয়েছে। মেয়েটাকে তুই যতটা খারাপ মনে করিস, সে কিন্তু খারাপ না। বাদ দাও তো, বড়লোক সবাই এইরকমই, মানুষকে কুকুর মনে করে তারা। আরিয়া? সে আছে, বাড়ি আসবে একটু পর। আবির কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল। বারান্দায় দাঁড়িয়ে আছে প্রীতি। আবির বলল, আসিস, বল কি শাস্তি দিবি? আমার সাথে তুই কেন গম্ভীর হয়ে কথা বলিস? জানি না, কিছু বলার থাকলে বল, না হয় শাস্তি দিয়ে কেটে পড়। তোর রুম পরিষ্কার করে দিতে হবে নাকি কাপড় কেচে দিতে হবে? তোর গাড়িটাও পরিষ্কার করে দিব, কোনটা করে দেব বল? প্রীতি আরিয়ার বয়সেই প্রায়, কিন্তু প্রীতি আরিয়া থেকে 1 বছরের বড়। আবিরকে কখনো এ অবধি ভাইয়া বলে ডাকেনি। আবির প্রীতির সাথে তেমন কথা বলে না, যদিও ওর চাচার পরিবারের কারোর সাথেই আবির কথা বলে না। আবিরের সাথেও বলে না, কিন্তু প্রীতি নিজ থেকেই আবিরের সাথে এসে কথা বলে, আর আবির তাকে এড়িয়ে চলে। কারণ আছে, আর সেটা হলো প্রীতির বাবা ঠকিয়ে আবিরদের সব জায়গা কেড়ে নিয়েছে। যে জায়গাতে ওরা থাকছে সেটা অনেক অনুরোধ করে নিয়েছে থাকার জন্য। আবিরের মনে ওদের চাচার পরিবারের প্রতি রাগ থাকায় কারোর সাথে কখনো কথা বলেনি। আর প্রীতি রোজ বাড়িতে এসে আবিরের সাথে কথা বলতো, কিন্তু আবির বারবার এড়িয়ে চলেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বল, না হয় বাড়িতে যা। তোর বড়লোক বাবা এখানে আসছিস জানতে পারলে আমাকে মারবে। আরিয়া কোথায়? ওর সাথে আমার দরকার আছে। বাসায় যা। সকালে কিছু খেয়েছিস? শুনে কি করবি? দেখ আবির, রাগাবি না একদম। শর্ত? আবির নিজের রুমে যায়। কি করবে ও ভেবে পাচ্ছে না, মাথায় অনেক চিন্তা। নিজের বোনের খবর কাউকেই বলতে পারছে না। ওদিকে আরিয়ার বান্ধবীগুলো সবটা জেনেও ফেলেছে, কারণ আরিয়ার কাছের বন্ধু লাবণী সবাইকে বলে বেরিয়েছে আরিয়া সাজ্জাদের সাথে পালিয়ে আর ফেরেনি। লাবণী থেকে ওর মা বাবা, তারপর পাশের বাড়ির লোকেরা, এভাবে প্রায় সব জায়গায় হয়ে যাচ্ছে খবরটা। যে যাকে বলছে সে বলে নিচ্ছে। ভাবি, আপনাকে একটা কথা বলবো, কাউকে বলবেন না কিন্তু। আমাদের এলাকার পড়াশোনায় নাম করা ছেলে আবির আছে না, ওর বোন চলে গেছে চেয়ারম্যানের ছেলের সাথে, কিন্তু চেয়ারম্যানের ছেলে তো বাড়িতে আছে। তাহলে মনে হয় কারোর লোকে চলে গেছে ঢাকায়। এই একটা খবর ভাঙতে ভাঙতে সারা এলাকায় হয়ে গেছে আরিয়া ঢাকার কোনো ছেলের সাথে পালিয়েছে। আবির বিছানায় বসলো, ভাবতেই পারছে না কি করবে বা কোথায় যাবে। হান্নু মিয়া বাইরে আসলেন। সাজ্জাদ স্ট্যাম্প নিয়ে বাইরে বের হচ্ছে। হান্নু সাহেব ডাকলেন, কোথায় যাচ্ছিস? আবিরকে মারতে। চুপ কর বেয়াদব, রাত হলে মেয়ে নিয়ে ফুর্তি করস, আর কেউ কিছু বললে পেটাতে হবে। শোন, পলিটিক্স করি, তাই পলিটিশিয়ানের মতো কাজ করতে হবে। মানে হলো কুদ্দুসকে বল হাসপাতালে লাশ ঘর থেকে একটা মেয়ের লাশ নিয়ে আসতে, তার মুখ পুরো দেহ আগুন দিয়ে ভালো করে জ্বালিয়ে দে। এরপর পুলিশ আর আমাদের লোক সেই লাশ নিয়ে আবিরের কাছে যাবে। ডাক্তার রিপোর্ট লিখবে এটা আবিরের বোনের লাশ। তোর মনে আছে না আবিরের বোন কি ড্রেস পরেছিল? এখনই মার্কেটে যে দেখ সেই ড্রেস খুঁজে পাস কিনা। যদি থাকে সেটা কুদ্দুসকে দিয়ায়, প্রমাণ হয়ে যাবে আরিয়া আর বেঁচে নেই। পাবলিকরা এমনিতেই ছড়াচ্ছে আরিয়া ঢাকার কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। তুই যে ওর বান্ধবীদের হুমকি দিয়ে আসবি,
কেউ ওর সত্য কথা বলবে না। আবিরের কাছে কোনো প্রুফ থাকবে না প্রমাণ করার জন্য। পুরো ঘটনা তখন আমাদের মধ্যে থাকবে। সামনে এমপি পদে দাঁড়াচ্ছে, সমস্যা আছে, তাই একটু মাইন্ড গেম খেলা দরকার। সবসময় রাগ আর উত্তেজনার দিয়ে কাজ করতে নেই। যা এখন। সাজ্জাদ ওর বাবা হান্নু সাহেবের কথা শুনে অবাক হয়ে গেল। গাড়ি থেকে নেমে দৌড়ে নিজের বাবাকে জড়িয়ে ধরে। পলিটিক্স কাকে বলে হান্নু সাহেবকে না দেখলে সাজ্জাদ হয়তো বুঝতেই পারতো না। সাজিকা সেখানে আসলো, সাজ্জাদকে বলল, তুমি এসব ছেড়ে দিতে পারো না? চুপ থাক শালি, তোর কথা মতো চলবো নাকি? ঘরে যাও, এসবের মধ্যে কোনো কথা বলবে না। হান্নু সাহেবের কথা শুনে সাজিকা সেখান থেকে চলে যায়। সাজ্জাদ ওর বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ে আরিয়ার বান্ধবীদের বাড়ির উদ্দেশ্যে। হান্নু সাহেব কুদ্দুসকে ফোন দিল। কুদ্দুসকে সবটা বুঝিয়ে বলতেই কুদ্দুসও বেরিয়ে পড়ে। বাড়িতে কিছুই নেই, রাতেও মনে হয় না কিছু খেয়েছিস। প্রীতির কথা শুনে আবির সেদিকে তাকালো। প্রীতি ওর ঘরে এসে পাশেই দাঁড়িয়ে আছে। আবির প্রীতিকে দেখে বিরক্ত নিয়ে বলল, তুই আমার ঘরে বের হয়ে যা। আবির, তোর সমস্যাটা কি আমাকে একটু বলবি? জানি না। তুই অনেক জেদি, এটা জানিস? মনে আছে তোর ছোটবেলায় আমার একটা কুকুরের বাচ্চা দেখে অনেক বেশি ভালো লেগে গিয়েছিল। তখন আমি ক্লাস 3-তে পড়তাম। বাচ্চাটা হাতে নিয়ে দৌড়ে আসার সময় মা কুকুরটি আমাকে তাড়া করে। ভয়ে কান্না করে দিয়েছিলাম। যখনই সে আমাকে কামড় দিতে আসে তুই আমার সামনে চলে এসেছিলি। নিজে কুকুরের কামড় খেয়েছিলি, ইঞ্জেকশন নিয়েছিলি। কয়েকদিন পর তুই নিজেই একদিন রাতে এসে বাচ্চাটা আমাকে দিয়ে গিয়েছিলি। জানিস, তোর কামড়ের দাগ দেখে বাচ্চাটা নিতে ইচ্ছা করছিল না। আর একটা কথা মনে আছে তোর? বান্ধবীরা মিলে খেলার মাঠে বৃষ্টিতে ভিজছিল। তখন আমি ক্লাস 5-এ পড়ি। আমাকে খেলায় নিচ্ছিল না ওরা, পচাচ্ছিল খুব। আমার অনেক কষ্ট হচ্ছিল। কান্না করতে করতে বাসায় আসি, তুই সামনে এসে বলেছিলি। কাঁদছিস কেন? চল, আমি তুই আর আরিয়া ভিজবো। সেদিন অনেক মজা করেছিলাম আমরা। আরিয়া তো কিছু সময় পরে চলে যায়, কিন্তু আমি তোর সাথে সবটা সময় ছিলাম। পরে অনেক জ্বর আসে। আমার বায়না পূরণে তোর সাথে ভেজার ফলে অনেক জ্বর এসেছিল, কিন্তু আব্বু তোকে সেদিন অনেক মারে। আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম। আমি জানি তুই আমাকে বকিস, ইগনোর করিস কেন সেটা, কিন্তু তুই কি এটা কখনো জানিস আমি কেন তোর উপর ঝাড়ি দেখাই, রাগ দেখাই, ইচ্ছে করে আমার কাজ করাই তোকে দিয়ে? জানিস না তুই। আবির প্রীতির কথা শুনে হতভম্ব হয়ে পড়ে। সে কি বলবে বুঝতেই পারছে না। আবিরের কাছে প্রীতি এখনও বাচ্চা একটা মেয়ে, আর ছোটবেলায় বড় অভিভাবক হিসেবে আদর করে বায়না পূরণ করাই যায়। কিন্তু প্রীতি এসব যা বলছে আবিরের মাথায় এখন ঢুকছে না। আবির বোকার মতো প্রশ্ন করল, কেন করছিস এসব? আরে গাধা, খালি আমার রাগ, আমার ঝগড়া, তোর উপর জুলুম এসবটাই দেখলি। তুই যখন আমার জন্য কাজ করিস আমার না তখন অনেক বেশি ভালো লাগে। মনে হয় যেন তুই তো আছিস যে আমার সব কিছু পূরণ করবে। তোকে পাশে দাঁড়িয়ে দেখি, কিন্তু তুই কাজ নিয়ে পড়ে থাকিস, গাধা একটা। তোর কি মনে হয় হ্যাঁ আমি আমার বিছানা ঠিক করতে, আমার গাড়ির ড্রাইভার বানাতে তোকে ব্যবহার করছি? তুই আমার সাথে থাকবি, তোকে দেখবো, এটাই তো আমার উদ্দেশ্য। বাবার সামনে তোকে বকা দিই, রাগ দেখায়, যেন বাবা বোঝে আমিও তোকে সহ্য করতে পারি না। কিন্তু কিন্তু আমি যে তোকে অনেক বেশি ভালোবাসি। আমি জানি আমার ভালোবাসার পূর্ণতার পরিমাণ নেই বললেই চলে, কিন্তু কি করব? তুই বুঝিস না, কাজ নিয়ে ব্যস্ত থাকিস। আমার দিকে তাকাসো না। কাজ শেষ হলে তোকে জিজ্ঞাসা করি টাকা লাগবে কিনা, কিন্তু তুই কিছু না বলে সেখান থেকে হন হন করে চলে যাস। কি হয় একটু কথা বলতে? আবির বসা থেকে উঠে দাঁড়ালো। মাথাটা যেন ওর চক্কর দিচ্ছে। এমনিতেই আরিয়া চিন্তা, তার উপর প্রীতি ওর মাথাটা আরও গোলমেলে করে দিয়েছে। আবিরের হাত পা যেন এখন কাঁপা শুরু করেছে। প্রীতির দিকে তাকাতে এসে দেখলো প্রীতির চোখে পানি। আবির ভয় পায়। ভয়টা প্রীতিকে নিয়ে নয়, ভয় হলো তার বাবা নিয়াজ সাহেবকে নিয়ে। কারণ প্রীতির এসব কথা তিনি যদি জানতে পারে তাহলে অনেক খারাপ কিছু হবে আবিরের সাথে।
সেটা প্রীতিও জানে, আবিরও জানে। দেখ, তুই বাসায় যা, এসব চিন্তা মাথা থেকে ছিঁড়ে ফেল। কত বছর পর তুই এত নরম হয়ে কথা বললি বলতো? তোকে আমি যেতে বলছি কিন্তু। আমি যাবো না, আমি তোর সাথেই থাকবো। চুপ কর, যা এখান থেকে। কেন যাব? জায়গাটা ওর নামই আছে, তাই ওর যখন খুশি সে সেখানে আসবে যাবে। তুই বলার কে? আর ওর সাথে জোর গলাতে কেন কথা বলছিস? তোর গলা আমি কেটে রাখবো, বুঝেছিস? আপু দেখো না, আবির আমার একটু কথা শুনছে না। ওকে বলেছি আমার সাথে মার্কেটে যেতে, কাপড় কিনবো। ওর ড্রেস নষ্ট করেছে, ওর দিয়ে সব শপিং ব্যাগগুলো বয়ে আনাবো, বোঝাবো। আমাকে রাগালে কি হয়? আবির, প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে না। এখানে থাকতে হলে আমার কথা মতো চলবি। প্রীতি যা বলবে তার সাথে সাথেই শুনবি, না হলে তোকে এখান থেকেই বের করে দেব, বুঝলি? নিয়াজ সাহেব প্রীতিকে নিয়ে চলে যায়। আবির যেন বোকার মতো তাকিয়ে আছে প্রীতির দিকে। প্রীতি এটা কি বলে গেল? আবির ভাবনা থেকে ফিরতেই পারছে না। আবার আরিয়া চিন্তা মাথায় ঘুরছে। ফাহিদা বেগম কিছুই জানেন না ঠিকভাবে। আবির রান্নাঘরে যায়। মায়ের জন্য কিছু খাবার বানিয়ে সে বাড়ি থেকে বের হলো। টমাসের হাতে একটা কালো রঙের ম্যাগাজিন, উপরে ইংলিশ শব্দে লেখা কল মি ডেভিল, ভিতরে সব বাংলায় লেখা। টমাস অনেক ভাষার সাথে বেশ পরিচিত। বাংলা ভাষার লেখাটা পড়তে ওর অসুবিধা নেই, সে পড়া শুরু করে। ডেভিল একটা আতঙ্কের নাম। ডেভিলকে সাইবার জগতের রাজা বললেও ভুল হবে। সে সাইবার জগতের সবটার মালিক যেন। সে ব্যাংকের টাকা হ্যাক করে গরিবদের মাঝে বিলিয়ে দিত, কিছুটা নিজের কাছে রাখত। এমন অনেক লেখা আছে যা টমাস পড়া শুরু করেছে। ওর কোম্পানির একটা ছেলে যে কিনা ম্যাগাজিনটা এনে দিয়েছে, ওনার নাম টয়েন। টয়েন কিছুটা নাক সিটকে বলল, স্যার, বাংলাদেশে এমন একটা হ্যাকার আছে, এটা ভাবা যায়? সো ফানি স্যার। ফানি মানে কি? রাশিয়া, জাপান আমাদের দেশ ছাড়া বাংলাদেশের মতো ননসেন্স গরিব একটা দেশে সাইবার লেজেন্ড থাকবে, এটা কখনো সিরিয়াস নয়, বরং ফানি বা হাস্যকর বটে। ডোন্ট জাজ এনি আদার পারসন। লেখাটা কতটা সত্যি তা তুমি বাংলাদেশে যেয়ে খোঁজ নাও, আর ডেভিলকে খুঁজে বের করো। আমার ডেভিলকে চাই। স্যার, আমি বাংলাদেশে যাব? সো ডিসকাস্টিং। বাংলাদেশে মানুষ কিভাবে থাকে এটা ভাবলেই বমি পায়, আর আমি যাব সেখানে? সো শাট আপ। কোনো দেশকে ছোট করে দেখা উচিত না। আর বাংলাদেশ এমনি সৃষ্টি হয়নি, স্বাধীনতার মাধ্যমে হয়েছে, তাই দেশকে ছোট করতে নেই। ডেভিলকে খোঁজো, লেখার সত্যতা যাচাই করো। ওকে ওকে, আমি আগে ডেভিলের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করি, তারপর ডেভিলকে খুঁজতে যাব। গো অ্যান্ড লিভ নাও। আরেকটা কথা, তোমাকে যেন কেউ চিনতে না পারে, সমস্যা হবে। কেউ বুঝতে না পারে তুমি আমার হয়ে ডেভিলকে খুঁজে যাচ্ছ। ওকে স্যার। টয়েন অফিস রুম থেকে বের হয়ে আসলো। টয়েন আমেরিকাতেই জন্মগ্রহণ করেছে। ম্যাগাজিনটা ওর রুমে দরজার সামনে আজ সকালে পেয়েছে। কে দিয়ে গেছে টয়েন জানে না। টমাসও এ ব্যাপারে জিজ্ঞাসা করেনি। টয়েন এটা পেয়ে গুগল ট্রান্সলেট করে লেখাগুলো পড়েছে, কিন্তু বাংলাদেশ সম্পর্কে সে প্রথমবার জেনেছে। বাংলাদেশ নিয়ে একটু রিসার্চ করার পর ভুল ধারণা জন্মেছে টয়েনের, আর তাকেই যেতে হবে বাংলাদেশে। টয়েন বেরিয়ে পড়ল। বেশি সময় লাগবে না, প্লেনে উঠবে, ভিআইপি ভিসা নিয়ে সে বাংলাদেশে চলে আসবে। এইদিকে এলান ঢাকাতে এসে পৌঁছেছে, কিন্তু কোথায় যাবে ও জানে না। আপাতত একটা হোটেল চাই ওর। তারপর আবির হাঁটছে। মায়া বিকেলের আগেই চিরপরিচিত জায়গাতে এসে বসে আছে। আবির একবার ভাবলো থানায় যাবে, কিন্তু পরক্ষণেই তার কানে বাজতে থাকে ওর বোনকে নিয়ে বলা কুদ্দুস মিয়ার বাজে কথাগুলো। আবির গিয়ে পাড়ার এক মুরব্বি ডাকলো। আবির, শুনছো? জি চাচা। শুনলাম তোমার বোন নাকি পালাই গেছে কারোর লোকে। কি শুনছি এসব? আমাদের মেয়েও তো আছে, কিন্তু তাদের সাহস নাই এমন কিছু করার। কিন্তু তোমার অতটুকু একটা বোন কেমনে পারলো এটা করতে? আমার মেয়ে এমন করলে পাড়ায় মুখই দেখাতাম না, কাইটা নদীতে ভাসাইয়া দিতাম। আবির কিছু বলল না, চুপচাপ মাথা নিচু করে সেখান থেকে চলে আসতে থাকে। কিছু দূর যেতে এক ভাবি ডাক দিল। আবিরকে ডেকে বলল, তোমার বোন নাকি ভাইগা গেছে। কি বেয়াদব একটা মেয়ে, ছি ছি, কিভাবে পারলো কাজটা করতে? তোমার কথা একবারও ভাবলো না? আমরা এমন কাজ পারি না। দেখো কই থেকে কার বাচ্চা পেটে নিয়ে আইসা কইব ঘরে তুলতে। আমি এমন করলে বাবা আমারে কাইটা ফেলতো।
আবির কোনো কথা বলল না। সে হেঁটেই চলে যেতে থাকে। চোখ দিয়ে পানি বের হয়েও হচ্ছে না। খুব কষ্টে আটকে রেখেছে আবির। বেকার ছেলে, ঘরে মা বোনের দায়িত্ব তার, অথচ ঠিক এই সময়ে ওর বোন নিখোঁজ। সমাজের মানুষ জানে বোন পালিয়েছে, কিন্তু আবির জানে সাজ্জাদ তাকে নিয়ে যেয়ে পতিতালয়ের কোনো দালালের কাছে বিক্রি করে দিয়েছে। লাবণ্য যশোর জেলাতে এসে পৌঁছলো। নিলয় ঠিক যশোরের কোথায় থাকে এটা সে জানে না। কোনো একটা থানার নাম বলেছিল অর্ক, কিন্তু আপাতত মনে পড়ছে না ওর। লাবণ্য স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। চারপাশে তাকিয়ে দেখছে, সব দিক দিয়েই রাস্তা চলে গেছে, কিন্তু সে কোথায় যাবে জানে না। একটা লোক আসলো লাবণ্যের সামনে। লাবণ্যর দিকে তাকিয়ে বলল, নতুন মনে হচ্ছে যশোর সিটিতে। হুম। কোথায় যাবেন বলুন, পৌঁছে দিব। আমার এখন প্রয়োজন নেই, যখন হবে তখন জানাবো। চলুন আমার সাথে, যেখানে যেতে চান ব্যবস্থা করে দেব। লাবণ্য একবার ভাবলো সে তো পুলিশ, তাহলে এত নার্ভাস কেন হচ্ছে। লাবণ্য বলল, আচ্ছা চলুন। আপনি শুধু এলাকার নাম বলেন, পৌঁছে দেব। কথা বলতে বলতে লাবণ্যকে একটা ফাঁকা গলির মধ্যে নিয়ে আসলো। দুটো ছেলে ওদের পিছনে আসতে থাকে। লাবণ্য প্রথম লোকটাকে বলল, হয়তো দুটো ছেলে আমাদের ফলো করছে। লোকটা থেমে যায়, লাবণ্যর দিকে তাকিয়ে বলে, ওরা তো আমারই লোক, কাছে যা যা আছে সব দিয়ে দে। এ গলিতে 3টে খুন করেছি, তোকে দিয়ে 4 নাম্বারটা করতে না হয়। এজন্য সোজাসুজি টাকা পয়সা যা আছে দে, আর চিৎকার করলে তোর পেটে এক্ষুনি এটা চালান করে দেব। ব্যাগে আমার প্রয়োজনীয় জিনিস আছে। চুপ শালি, দে বলছি। লোকটা লাবণ্যের হাত থেকে ব্যাগটি কাটতে যায়। হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে ছিনতাইকারী বিরক্ত হয়ে লাবণ্যের হাতে ছুরির আঘাত করে। লাবণ্য হাত চেপে ধরে নিচে বসে পড়তেই ওর ব্যাগ থেকে আইডি কার্ড, পুলিশ কমিশনার কার্ড সব বের হয়ে আসে। ছিনতাইকারী সেগুলো দেখেই ব্যাগ না নিয়েই বলল, ওই বাদল পালারে, এ মাইয়া তো পুলিশ, মনে হয় আমাদের ধরতে আসছিল, প্ল্যান করে ছদ্মবেশে এসেছে, ভাগ ভাগ। 3টে ছেলে দুই দিক দিয়ে জোরে দৌড়ে চলে যায়। লাবণ্য ব্যাগে সব কিছু ঢুকিয়ে কোনো রকম হেঁটে গলি থেকে বাইরে আসে। চারপাশে এত এত লোক, কেউ তাকে পাত্তা দিচ্ছে না। হাত কেটে রক্ত বের হচ্ছে। কেউ এসে জিজ্ঞাসাও করছে না কি হয়েছে। হঠাৎ একটি সিএনজি এসে থামলো লাবণ্যের সামনে। বুড়ো একটা লোক বেরিয়ে বলল, কোথাও যাবেন আপনি? আমাকে একটা ভালো হসপিটালে নিয়ে যান প্লিজ। আচ্ছা উঠে পড়েন, চেন্নাই একটি হাসপাতাল আছে ভালো। ড্রাইভার লাবণ্যকে নিয়ে চলে যায় হসপিটালের দিকে। হসপিটালটা শহরের থেকে কিছুটা বাইরে, কিন্তু এখানেই যেন সব ভিড়। হসপিটালের নাম বিএন যশোর সিটি হসপিটাল। ড্রাইভার হসপিটাল নিয়েই কথা বলছে। ম্যাম, আমার কাছে রুমাল আছে, হাতটা বাঁধা নেন, অনেক রক্ত বের হচ্ছে। সমস্যা নেই, এটা নতুন কোনো বিষয় না। ইনফেকশনের ভয়ে ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, বিধি আপা ভালো একজন ডাক্তার, ফ্রিতে আমাদের মতো লোকেদের সেবা দিয়ে থাকে। আপনার পোশাক দেখেই মনে হচ্ছে বড় লোক, তাই আপনার থেকে টাকা নেবে। সমস্যা নেই, আপনাকে সোজা ওনার রুমে নিয়ে যাইব। হাসপাতালটা ওনারই, অনেক ভালো একজন মানুষ, ওনার হাজব্যান্ডও ডাক্তার। আর কতক্ষণ লাগবে? সামনেই তো হসপিটাল রেখে আসলাম। আর 5 মিনিট। বোঝেনি তো, যশোর সিটিতে ইজি বাইক আর সিএনজিতে ভরপুর। আগে রিক্সা ছিল, কিন্তু কমাই দিছে। সরকার কইছিল রিক্সা বাতিল হইব। আচ্ছা তাড়াতাড়ি চালান। আপনার নামটা কি? রতন শেখ, বয়স 43 হয়েছে, ছেলে মেয়ে বউ সব আছে, বাসা এখানেই। অনেক বেশি কথা বলেন। কিছু সময় পর রতন গাড়ি নিয়ে থামে হসপিটালের সামনে। লাবণ্য পকেট থেকে 100 টাকার নোট বের করে বের হলো। হাত থেকে যেন তখনও রক্ত পড়ছে। লাবণ্য মনের দিক দিয়ে শক্ত হলেও শরীর যেন চলতেই চাইছে না। বিএন যশোর সিটি হসপিটালের মধ্যে প্রবেশ করলো। পিছন থেকে রতন বলল, ম্যাম, এত টাকা তো ভাড়া না, তাই ফেরত দিতে আসলাম। ভালো হয়েছে আপনার ভিতরে নিয়ে যাই। চলুন, বিধি আপনার কাছে দেখাবেন হাত। লাবণ্য কিছু বলল না, সে এগিয়ে যেতে থাকে। আসতে এত দেরি করলে কেন? আর তোমার ফোন অফ দেখায়, কারণটা কি? ভাগ্যিস তুমি বুঝেছিলে।
আমি সময় লাগে এখানে আসবো। আবির যে মায়ের পাশে বসলো। আবির জানে মায়া একবার দেখা করতে চাইলে সবার আগে মায়া এসে আবিরের জন্য অপেক্ষা করবে। আবির এত বলেছে, তবুও মায়া কখনো শোনেনি। একবার যদি বলে দেখা করার কথা, আবিরের দেখা করতেই হবে, না হলে মায়া সারা দিন কথা শুনিয়ে শুনিয়ে কান্না করবে। আবির, তোমার মুখটা শুকনো লাগছে কেন? এমনি। কিছু খাওনি? খেয়েছি। মিথ্যে বলছো আমাকে। আমি জানি তুমি খাওনি। সরে আসো এদিকে। আবির মায়ের দিকে একটু তাকালো। চোখ দুটো মায়ের ফোলা ফোলা হয়ে আছে, লালও হয়ে আছে। আবির মনে মনে বলল, মায়া কাঁদছিল কেন? কি হয়েছে ওর? আবির প্রশ্ন করেও করল না। মায়া ব্যাগ থেকে টিফিন বক্স বের করে মুখ খুলল। পোলাওয়ের গন্ধ আবিরের নাকে এসে পড়া শুরু করেছে। সরে আসো। হা করো দেখি। খাবো না আমি। আবির হাত ধুয়ে মায়াকে খাইয়ে দিল। মায়াও আবিরকে খাইয়ে দিল। মায়া বলল, ইচ্ছে ছিল তোমাকে এভাবে প্রতিবেলাতে খাইয়ে দিতে। ইচ্ছে ছিল সকালে ঘুম থেকে ডেকে তুলে তোমাকে খাইয়ে দেব। আবির কথা বলল না। সে খাবার মুখে নিয়ে চিবাতেও পারছে না। গলাটা কেমন কষে ধরছে, গিলতেও পারছে না ও। চোখে যেন এক আকাশ বৃষ্টির নোনতা জল জমা হয়ে গেছে। আবির কোনো রকমে খেয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। মায়া বলল, কোথায় যাচ্ছ? আমাকে যেতে হবে। আবির। মায়া আবিরের হাত শক্ত করে ধরল। আবির একটু ঘুরে তাকায়। মায়ার চোখের দিকে তাকিয়েই চোখ সরিয়ে নিল, কারণ মায়ার চোখে সে অন্যরকম কিছু টের পাচ্ছে। বিষাদের এক বিশাল মরুভূমির রং জমা হয়েছে মায়ের চোখে মুখে। আবির, কিছু কথা শুনে যাও প্লিজ। ওকে। আমাকে নিয়ে পালাবে আবির? পালাবো তাই না? পালানোর মতো অবস্থা থাকলে আজ কেন, অনেক আগেই তোমাকে নিয়ে পালাতাম। আজ পকেটে টাকা নেই, না আছে থাকার জায়গা, আর না কিছু করি আমি যে তোমাকে নিয়ে পালিয়ে গেলে কিছু হবে না। কি অদ্ভুত না সব কিছু। আজকের পর তোমাকে আর ফোন দেব না, আর না দেব কোনো মেসেজ। দেখা করার বহু আগে এসে আর বসা হবে না আমার। এসে দেখবে আমি তোমার জন্য অপেক্ষা করছি না, লাগাতার কল মেসেজ দিচ্ছি না, কেয়ার নিয়ে বলছি না খেয়ে নিও। কি খেয়েছো? বুঝবে না তুমি আবির আমার গুরুত্বটা। হাহাকার করবে তুমি। শরীরের শান্তি কি জানো? শারীরিক সম্পর্কে থাকে শরীরের শান্তি, আর মনের শান্তি কি জানো? ভালোবাসা থাকে মনের বিশাল শান্তি। তোমার নামে আমার শরীর আর মন দুটোই কবে লিখে দিয়েছিলাম। না তুমি শরীরের উপর হাত বাড়িয়েছো, আর না ব্যবহার করেছো। বড্ড বোকা তুমি। এখন কেউ ভালোবাসলে মনের নয় দেহের শান্তি খোঁজে। বোকারা ভালো হয় অনেক। তুমি অনেক ভালো আবির। আমার ভালো লাগছে না, চলে যাচ্ছি। পালাতে যাচ্ছ কেন? কাঁদতে পারছো না তাই? আমি তো কাঁদছি না। যাই হোক, আজ সন্ধ্যায় আমার বিয়ে। তুমি না বলতে তোমাকে বউয়ের সাজে বিয়ের শাড়িতে দেখব? চলে এসো দেখতে, কোনো বাধা নেই। যাও এবার। মায়া আবিরের হাত ছেড়ে দেয়। আবির স্থির দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি গেঞ্জির হাতায় চোখ মুছে মায়ের পাশে বসে বলল, ও বিয়ে করে নাও তাহলে। বড্ড নিষ্ঠুর তুমি জানো। বড্ড বেশি নিষ্ঠুর, সেই জন্য বলতে পারছি না। মায়া, তুমি আমারই থেকো। বলতে পারছি না তোমাকে ছাড়া আমি কিভাবে থাকতে পারবো। বলতে পারছি না তোমাকে ভেবে চোখে ঘুম আসাটা আর তো হবে না। খুব নিষ্ঠুর আমি। বেকার ছেলে স্বার্থপর তো হতে হবে তাই না? তুমি তোমার শহরে ভালো থেকো। আমি না হয় আমার শহরে তোমাকে খুঁজে অপরাধী হয়ে থাকবো। উচ্চবিত্তদের ভালোবাসা পূর্ণতা পায়, মধ্যবিত্তদের খুব কষ্ট পায়, আবার পায় না। কিন্তু আমাদের মতো নিম্নবিত্তদের ভালোবাসা, সেটা তো বামন হয়ে চাঁদে হাত দেবার মতোই।
তুমি এখন আমার মনে। রাতের আকাশে একটা পূর্ণিমার চাঁদ। তোমাকে দূরে থেকেই কেবল দেখে যেতে হবে। তোমাকে পাওয়ার বাসনা চিরকাল থাকবে, কিন্তু তোমাকে পাবো না। চাঁদ যেমন দিনের আলোতে হারিয়ে যায়, আমাবস্যাতে হারিয়ে যায়, তেমনিও তুমিও আজ চাকরির টাকা অর্থের কাছে আমার থেকে হারিয়ে গেলে। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তোমাকে পাওয়ার অধিকার আমার নেই কেন? ভালোবাসা তো ছিল আমার, তাই না? বলতে পারবে না আমি তোমাকে ভালোবাসিনি? শোনো, ভালোবাসা পূর্ণতা খুঁজতে নেই, ভালোবাসার শ্রদ্ধা আর সম্মান খুঁজতে হয়। চায়নাতে ভালোবাসা মানে একসাথে থাকলেই হবে, বিয়ে করা লাগে না। সমাজের কি নিয়ম বলো? ভালো থেকো। আবির মায়ের কপালে একটা চুমু দিয়ে আর পিছনে তাকালো না। হন হন করে চলে আসলো কিছুটা দূর। দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, একদিন আমি সবাইকে দেখিয়ে দেব টাকা আছে আমার। কারণ দুনিয়া দেখতে ভালোবাসে। কে মরল কে বাঁচলো সেই দুনিয়া দেখার বিষয় না। সন্ধ্যা হয়ে এসেছে। এলান একটি 5 তারা হোটেলে যেয়ে উঠেছে। সব খরচ নাসা কোম্পানি বহন করবে। 5 তারা হোটেলে 1 সপ্তাহের বেতন যা, এলানের তা 2 দিনের বেতনের থেকেও যেন কম। কোনো অসুবিধা নেই এলানের। সে রুমে এসে অন্য একটি জগতে প্রবেশ করল, ডার্ক ওয়েব, যেখানে সাইবার ক্রাইম বা দেশে অস্ত্র ক্রাইম এমনকি ড্রাগ ডিলও করা হয়। এটা সার্ভারের বাইরের একটা জগৎ। যে কোনো হ্যাকারের কাছে ডার্ক ওয়েব একটা নিজস্ব দুনিয়া। সে এখানে যত বেশি দক্ষ, তার আধিপত্য তত বেশি। বর্তমানে এলান আর মার্ক টয়েনের আধিপত্য অনেক বেশি পরিলক্ষিত হয়েছে, কিন্তু কেউ কাউকে চেনে না। ডার্ক ওয়েবে নিজেদের আলাদা একটা পরিচয় থাকে। এলান ডার্ক ওয়েবে প্রবেশ করল। ডেভিলের অধীনে থাকা নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। এটা নতুন নয়। এলান 2 বছর ধরে ডেভিলের নেটওয়ার্ক ভাঙার চেষ্টা করছে, কিন্তু পারেনি। বারবার ওর ডিভাইস স্লো হয়ে যায়, নয়তো কাজ করা বন্ধ করে দেয়। এটা অন্য কোনো নেটওয়ার্কে অ্যাটাক দিলেও কিছু হয় না, কিন্তু ডেভিলের নেটওয়ার্কে প্রবেশ করতে গেলেই ডিভাইসের যত ঝামেলা। এলান জানে এটা কেবল ডেভিল ছাড়া কেউ ভাঙতে পারবে না, তবুও সে বারবার বাচ্চাদের মতো নিজের কাছে নিজেই বায়না ধরে। সে ডেভিলের লেখা কিছু একটা দেখল। ডেভিলের তৈরি করা সাইটে ডেভিলকে নিয়ে কিছু লেখা আছে। হ্যালো, আমি ডেভিল, আমাকে ডেভিল বলে ডাকবেন। ডেভিল আমিও, আপনিও। প্রতিটা মানুষের মধ্যেই ডেভিল বাস করে। কেউ দিনের বেলাতে প্রকাশ করে, কেউ বা রাতের আঁধারে। আমি এক অন্যরকম ডেভিল। ডেভিলের মধ্যে না আছে কোনো ইমোশন, না আছে লাভ। ডেভিলের রাগ থাকতে নেই। ডেভিল হলো ডার্ক ওয়েবের কিং। JNOSM। এলান শেষের ইংরেজি অক্ষরগুলো শব্দ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করছে। যেতে কি হবে? জুনিয়র নাকি জব? কিসের জব? ডেভিল তো টাকার মালিক ছিল, তাহলে জব হবে না? আচ্ছা, কারো নাম হবে জ্যাক, জেসন নাকি জেমস? জ্যাক, জেসন নাকি জেমস? ধুর, কিছুই মাথায় আসছে না। একটা সমীকরণ দরকার, ভাবতে হবে অনেক কিছু। লাবণ্য হসপিটালের মধ্যে আসলো। রতন শেখ একজন ডাক্তার দেখিয়ে বলল, এই যে ওনার কথা বলছিলাম, চলুন ওনার কাছে। ডাক্তার আপা। রতন ডক্টরকে ডাক দিল। ডক্টর ঘুরে তাকাই। রতনের সাথে একটা মেয়েকে দেখা যাচ্ছে। মেয়েটা মডার্ন, পায়ে প্যান্ট আর শার্ট পরা, বেশ স্টাইলিশ, কিন্তু হাত থেকে রক্ত পড়ছে। আরে কাকা, আপনি? কেউ নেই, হাত কেটে গেছে কি করে? আমি জানি না, নিয়ে আসলাম আপনার এখানে। আচ্ছা, আমার কেবিনে নিয়ে চলুন। লাবণ্য কোনো কথা না বলে ওদের পিছনে যেতে থাকে। চারপাশে তাকিয়ে দেখছে। হসপিটালটা বেশ পরিচ্ছন্ন। লাবণ্য ডক্টরের কেবিনে প্রবেশ করেছে। নাম প্লেট চোখে পড়ল লাবণ্যের। ডক্টর বিথি হাসান। বিথি কাটা স্টার সেলাই করে দিলেন। যা যা প্রসেস করার দরকার সব তিনি কমপ্লিট করে ব্যান্ডেজ করে দিলেন। আপনার নাম কি? জি, লাবণ্য। আপনাকে মনে হচ্ছে যশোরের না? কথার মধ্যে ঢাকার একটা টোন আছে। জি, আমি ঢাকা থেকে এসেছি, কমিশনার অফ পুলিশ। পুলিশ? আপনাকে দেখে পুলিশ মনে হচ্ছে না।
না হওয়ার কথা। তো যশোরে কেন, কোনো কেস? আসলে তা না, আমি একজনকে খুঁজতে এসেছি ছুটিতে এসে। যশোরে? কাকে? আমার এক ফ্রেন্ড, কিন্তু সে কোথায় থাকে জানি না, শুধু নামটাই জানি, কোথায় থাকবো এটাও জানি না। আচ্ছা, বুঝেছি। আপাতত 2-1 দিন থাকার ব্যবস্থা করতে পারি আমাদের বাসায়। বিথি কাকে যেন ফোন করলো। কিছু সময় পর আরেকজন ছেলে ডক্টর আসলো বিথির কেবিনে। বিথির সামনে এত সুন্দরী মেয়ে দেখে বলল, কে উনি? তুমি কি ওনার কথা বলছো? হ্যাঁ, উনি পুলিশ, যশোরে এসেছে তার বন্ধুকে খুঁজতে। সবাই লাবণ্যের দিকে তাকিয়ে আছে। তারপর বিথির হাজবেন্ড লাবণ্যের দিকে তাকিয়ে বলল, ও, আমি শুভ, হসপিটালটা আমাদের। আমি লাবণ্য, কমিশনার অফ পুলিশ। আপনি কাকে খুঁজছেন? আগে ওনাকে বাসায় নিয়ে যাই, রেস্ট তো নিক, তারপর না হয় জানা যাবে। লাবণ্যকে নিয়ে ওরা বের হলো। শুভ নিজেই গাড়ি চালাচ্ছে। লাবণ্যও জানে না সে কোথায় যাচ্ছে। ওর মনে কেবল একটাই চিন্তা, নিলয়। নিলয় এখন কোথায় আছে? এভাবে খুঁজবো আমি তাকে? নিলয় যদি জানে আমি এখানে, তবে কি সে আমাকে মেরে ফেলবে? না না, মারবে না। যদি মারতে চাইতো তাহলে সেই দিন গোডাউনে অন্ধকার ঘরেই তো মেরে ফেলতো। লাবণ্য কথাগুলো ভাবতে ভাবতে অজানার উদ্দেশ্যে যাচ্ছে। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। রাতে মায়ের বিয়ে। আবির নিজেকে সামলাতেই পারছে না। কথায় আছে, বিপদ যখন আসে তখন একসাথেই আসে। একদিকে অসুস্থ মা, অন্যদিকে নিখোঁজ তার বোন আরিয়া, আরেকদিকে প্রেয়সী হারানোর বিশাল যন্ত্রণা যেন আবিরকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। নিজেকে চাইলেই সবাই সামলাতে পারে না, কিন্তু প্রেয়সীর সাথে কাটানো মুহূর্তগুলো খুব অসহ্যকর হয়। বারবার মনে পড়ে, আমি ছাড়া আমার ভালোবাসার মানুষকে অন্য কেউ টাচ করবে। বারবার মনে পড়ে, কখনো আর এভাবে তোমাকে কেউ জ্বালাবে না, বলবে না ভালোবাসি খুব, প্লিজ ছেড়ে যেও না, কথাগুলো। কিন্তু কিছু যে করার নেই। আবির হাঁটতে হাঁটতে কথাগুলো ভাবছে। চয়ন ঢাকায় এসেছে। ঢাকাতে এই প্রথমবার এসেছে সে। সাইবার জগতে রাজত্ব করলেও বাস্তব জগতে এসে বড্ড অন্যরকম। নিজেকে সবসময় অনেক বেশি কিং মনে করে চলে। সাদা চামড়া টয়নকে দেখে সবাই একটু বেশিই তাকাচ্ছে। টয়ন ব্যাপারটা হাস্যকরভাবেই নিয়েছে। দেশে কোনো বিদেশি মানুষ বা সাদা চামড়ার মানুষ আসলে এমনটাই হয়ে থাকে। বাঙালিরা খুব আগ্রহ সহকারে দেখতে থাকে। কিন্তু টয়ন এখন কোথায় যাবে? টমাস তাকে বলে দিয়েছে খুব প্রয়োজন ছাড়া যেন টমাসকে ফোন না দেওয়া হয়। কিন্তু টয়ন কি করবে বুঝতেও পারছে না। শেষমেশ এয়ারপোর্ট পুলিশদের থেকে জানতে চাই, হেই ম্যান, ক্যান ইউ হেল্প মি? পুলিশ কর্মকর্তা কিছুটা অবাক হইল। সাদা চামড়ার মানুষের সাথে এই প্রথম ফেস টু ফেস কথা হচ্ছে। পুলিশটি জানালো, ইয়েস। ইজ দেয়ার এ হোটেল অর প্লেস টু স্টে সামহেয়ার নিয়ার বাই? কিছু দূর গেলে 5 তলা হোটেল পাবেন, সেখানে যে থাকতে পারবেন যতদিন ইচ্ছে। ও ওকে, ধন্যবাদ। টয়ন এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো। ট্যাক্সি দেখতে পেয়ে সেখানে গেল। হোটেলের কথা বলতেই ট্যাক্সি ড্রাইভার সম্মতি জানায় সে যাবে। আবির বাড়িতে এসে মাত্র দাঁড়িয়েছে। ভিতর থেকে ওর মা বলল, কিরে, আরিয়াকে পেলি? না মা। পাড়ার মহিলারা এসে অনেক কথা শুনিয়ে গেছে। যার যেমন কাজ সেই করবেই। আবির ভিতরে আসতে যাবে তখনই শুনতে পেল গেটের কাছে কতগুলো গাড়ি এসে হর্ন বাজাচ্ছে। আবির সেদিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিল, কিন্তু তার আগেই কতগুলো পুলিশ সহ অনেক লোক ভিতরে প্রবেশ করেছে। সবার সামনে কুদ্দুস দাঁড়িয়ে আছে। কুদ্দুসকে দেখে আবির দৌড়ে আসলো। আমার বোনকে পেয়েছেন? হ্যাঁ পাইছি। তোর বোন কিনা সেটা ঠিক জানি না, নে তুই দেখে নে। কুদ্দুস একটা কাগজ আবিরের দিকে বাড়িয়ে দিল। ডেড বডির রিপোর্ট, ডিএনএ গ্রুপটা আবিরের পরিচিত, সব মিলিয়ে আরিয়ার রিপোর্ট এটা। আবির বলল, আমার বোনকে কি করেছেন? সে কোথায়? আস্তে, তোর মতো বেশ সাবুনের গায়ে আমি হাত দিই না, বুঝছস? আমার আবার এসব মাল খেতে ভালো লাগে না। কুত্তার বাচ্চা, তোকে আমি। আরে থাম, এলাকার মানুষ তোর বোনকে দোষ দিচ্ছে।
সেই বোনের পক্ষে তুই বেশি কথা বলিস না। তোর বোন এখন এলাকার একটা মাগি হয়ে গেছে, বুঝছস? একবার গা থেকে পুলিশের পোশাক খুলে আর লোকগুলোকে চলে যেতে বল। আমার বোনকে নিয়ে বাজে একটা কথা বললে তোকে এখানেই মেরে রেখে দিব। চুপ থাক খালার পো, বেশ্যা বোনের সৎ ভাই। যা শালা, ওই অ্যাম্বুলেন্স থেকে মালটার বের কর, সাথে কি কি ড্রেস ছিল সব দে। কুদ্দুস কথাটা বলে থামলো। কয়েকজন ছেলে নার্স এসে লাশ নামিয়ে রাখলো আবিরের সামনে। পুলিশেরা কয়েকটা ড্রেস এনে আবিরের সামনে রেখে দিল। আবির একবার ড্রেসগুলোর দিকে তাকায়, অনেকবার তাকায় কাপড়ে ঢাকা একটা লাশের দিকে। চারপাশে লোকজনের ভিড় জমেছে। এলাকায় এমনিতে রটে গেছে যে আবিরের বোন পালিয়ে গেছে কারোর সাথে, তার উপর পুলিশ এসেছে লাশ নিয়ে। বিষয়টা নেহাত ছোট কোনো বিষয় নয়। ফাহিদা বেগম দৌড়ে আসলেন। মেয়ে মনে করে লাশের কাপড় সরিয়ে দেখে বীভৎসভাবে পুড়িয়ে ফেলা হয়েছে। মুখ দেখে চেনার উপায়ও নেই। আবির বলল, এটা আমার বোন না। দেখ, আমরাও ভেবেছিলাম এটা তোর বোন না, কিন্তু পরে খোঁজ করে ডাক্তারের সহায়তা নিয়ে জানতে পারি এটা তোর বোনই। আর লাশের পাশে ব্যাগে করে এই কাপড়গুলো পেয়েছি। দেখ, এই কাপড়গুলো ওর কিনা। ফাহিদা বেগম কাপড়গুলোর দিকে তাকায়, কাপড় জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠতে বলল, আবির, তোর বোন যাওয়ার আগে এই ড্রেসটাই পরেছিল। যাওয়ার সময় এটা সবগুলো কাপড় আমি চিনি। তাহলে আমাদের কাজ শেষ, এখানে সাইন করুন আর সব কিছু এখানেই খতম। ওকে? আমার বোন এভাবে মরতে পারে না। চুপ কর হালার পুত। তোর বোন টাকার লেগে হয়তো ঝামেলা করেছিল, এর জন্য লোকে ধরে পুড়াই দিছে। সবাই শুনুন, আবিরের বোন একটা বেশ্যা। সে ঢাকাতে যায়নি, বেশ কয়েক মাস ধরে সংসারের অভাবের কারণে গোপনে আরিয়া দেহ ব্যবসা করত। টাকার জন্য গতকাল রাতে ঝামেলা হয়, তারা ওকে মেরে চলে গেছে। আমরা যে লাশ পাইছি, দেখুন যে কাপড় পড়েছিল, সেই কাপড় কিন্তু খোলাই আর ঠিকঠাকভাবে আছে। তার মানে আরিয়ার গায়ে কাপড়ই ছিল না। আর কখন একটা মেয়ের গায়ে কাপড় থাকে না, আপনারাই ভাইবা দেখেন। আবির আর নিজেকে সামলাতে পারে না। কুদ্দুসের গালে জোরে একটা ঘুষি বসিয়ে দিল। পুলিশগুলো সাথে সাথেই আবিরের কাছে এসে আবিরকে পেটাতে শুরু করে। ফাহিদা বেগম কুদ্দুসের পা ধরে বলে, দয়া করে ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই, আর কিছুই বলবে না ও। প্রীতি দৌড়ে আসলো, আবিরের সামনে এসে কুদ্দুসকে বলল, এটা কি করছেন? অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তোলার জন্য যা খুশি তাই করছি। সে তো ভুল কিছু করেনি। আপনি ওর আমাদের বোনকে নিয়ে এসব বাজে কথা কেন বলছেন? বাজে কথা? হ্যাঁ, বাজে কথা। মেডিকেল রিপোর্ট দেখান যে সে এরকম একটা খারাপ মেয়ে ছিল। প্রমাণ না করে কাউকে খারাপ বলছেন কেন? ওই ছাড় শালাকে, পরে দেখে নিব। কুদ্দুস কথাটা বলে সেখান থেকে চলে আসলো। সব পুলিশেরাও সেখানে থেকে চলে আসে। আবিরের সারা গা ফেটে রক্ত বের হচ্ছে। ব্যথায় আর যন্ত্রণায় যেন মাটিতে শুয়ে কোকাচ্ছে। প্রীতি আসলো আবিরের কাছে। তখনই নিয়াজ সাহেব এসে বলল, প্রীতি, তুই এখানে কেন? চল বাড়িতে। এসব খারাপ পরিবেশ তুই থাকলে খারাপ হয়ে যাবি। প্রীতিকে জোর করে টেনে নিয়ে যায় ওর বাবা। এলাকার লোক বলা শুরু করে, আরিয়া তাহলে তলে তলে এত কিছু করে বেড়াতো? ছি, কি বাজে একটা মেয়ে, কত ভালো জানতাম। আবির কোনো রকমে উঠে দাঁড়ায়। আরিয়ার সব বান্ধবীরাও এখানে এসেছে। আবির চিৎকার করে বলল, আমার বোন খারাপ নয়, আমার বোন পতিতা নয়, ওর বান্ধবীরা তো জানে। ওই তোমরা বলো, আমার বোন এমন না, তাই না? আরিয়া এরকমই। ও ক্লাস ফাঁকি দিয়ে বের হতো, তারপর আর আসতো না। প্রতিদিন এমন করতো, হয়তো কারো রুমে চলে যেত ও। আবির মেয়েগুলোর কথা শুনে অবাক হয়। এক এক করে সবাই ছি ছি করতে করতে চলে যেতে থাকে। আবির ওর বোনের লাশের কাছে আসলো। ফাহিদা বেগম জোরে কাশি শুরু করে দিয়েছে। কাশতে কাশতে বলে, আবির, আরিয়া কখনো এমন করতে পারে না। ও অনেক ভালো রে। সবাই মিথ্যা কথা বলছে, তাই না? হ্যাঁ মা, আমি জানি। ফাহিদা বেগম জোরে জোরে কাশছে, কাশির সাথে রক্ত পড়ছে। হঠাৎ খুব গতিতে বৃষ্টি শুরু হলো। আবির ওর পুড়ে যাওয়া বোনের লাশের দিকে তাকিয়ে আছে। পাশেই ওর মা ফাহিদা বেগম আরিয়াকে জড়িয়ে শুয়ে আছে মুখ নিচু করে। ফাহিদা বেগম কাশছেন না।
আবির ওর মাকে ডাকলো। মা তুমি চুপ কেন? তুমি ভিতরে যাও, মা কথা বলো। ফাহিদা বেগমের থেকে কোনো প্রকার শব্দ আসছে না। আবির হাঁটু ভাঁজ করে বসে বোনের দিকে তাকালো এক পলক, তারপর মায়ের গায়ে হাত দিতে ফাহিদা বেগম ঢলে পড়ে গেল। মুখে এক গাদা রক্ত লেগে আছে, সাদা কাপড়ে রক্ত ভরে গেছে। আবির বুঝে যায় কাঁচতে কাঁচতে এত রক্ত ঝরিয়েছে ওর মা। আবির লাফ দিয়ে ওর মায়ের কাছে গেল, মায়ের হাত ধরে জোরে জোরে কয়েকবার ডাকলো, মা এহে মা। ফাহিদা বেগম চোখ বন্ধ করে শুয়ে আছে মাটিতে। আবির বুঝে যায় ওর মা আর নেই। আবির ওনার মাথা জড়িয়ে ধরে পুকে নিল। বৃষ্টির পানির গতির থেকেও যেন আবিরের চোখের পানির গতি অঝরে ঝরে পড়ছে। কাল থেকে আবির ঠিকভাবে কাঁদেনি। বোনের চিন্তায় সারাদিন ওকে তাড়িয়ে বেরিয়েছে। একদিকে মায়া, আরেকদিকে ওর বোনের লাশ, তারপর ওর মায়ের লাশ। সব কিছু আবিরের অনুভূতিগুলোকে চরমভাবে বিপর্যস্ত করে দিয়েছে। আবির কথা বলতে পারছে না। চারপাশে তাকালো, কেউ নেই ওর পাশে। বাড়িতে সে একা, পাশে দুটো লাশ যাদেরকে সে অনেক ভালোবাসে, তাদের লাশ পড়ে আছে। এলান একটা হোয়াইট বোর্ড কিনে এনেছে, কিন্তু মার্কার পেন আনেনি। যখন সে রুমের দরজা খুলে বের হয়, তখনই দেখে ওরই মতো একজন বিদেশি সামনের রুমের মধ্যে প্রবেশ করছে। এলান কিছুক্ষণ অবাক হয়ে তাকায়। এ হোটেলে সে উঠেছে বিকেলের আগে, আরেকজন বিদেশি উঠল সন্ধ্যার পরে। কে ও? টয়েনও আর চোখে এলানের দিকে তাকালো। টয়েন মনে মনে বলল, বাংলাদেশে আমার মতো আরও একজন, কি ব্যাপার, সে এখানে কেন? টয়েন ভিতরে চলে যায়। এলান ওর কাজের জন্য নিচ থেকে পেন চেয়ে আনে। হোয়াইট বোর্ডে এলান ওই অক্ষরগুলো লিখল, JNOSM। এলান প্রথম অক্ষর নিয়ে যতগুলো ছক বানিয়ে ফেলল, প্রথম ছকে যে দিয়ে জায়গায় নাম সাজালো, তারপর নামের লিস্ট সাজালো, এরপর খাবারের ডিভাইসের। মানে সন্দেহ হয় এমন কোনো কিছুই বাদ রাখেনি এলান। প্রথম খাবারের নাম বাদ দিতে থাকে। এভাবে 3-4 ঘন্টা বসে থেকে এলান বলল, আচ্ছা ডেভিল তো বাংলাদেশি, তাহলে এই অক্ষর দিয়ে জায়গার নাম হবে না তো? প্রথম অক্ষর দিয়ে বাংলাদেশের সব স্থানে জায়গার নাম খুঁজে বের করলো। প্রতিটা বিভাগের নাম লিখলো এলান, কিন্তু কোনো বিভাগের নাম যে দিয়ে শুরু হচ্ছে না। এলান বিরক্ত হয়ে ফোন বিছানায় আছাড় মারলেন। ল্যাপটপ অন করলো ও। বেশ কয়েক মাস আগে একটা ভাইরাস বানিয়েছিল এলান, নাম দিয়েছিল থ্রোনস। থ্রোনস ভাইরাসটি ডার্ক ওয়েবে খুবই রেয়ার। ভাইরাসটি পাওয়ার জন্য এলানের সাইটে বহুবার অ্যাটাক করা হয়েছিল। সহজ করে বলি, ক্লাস অফ ক্লান গেমে এক একটা টাউন হলে সার্চ দিয়ে অ্যাটাক দিতে হয়, তেমনই এলানের সাইটেও এরকমভাবে অ্যাটাক করা হয়েছিল। কোনো টাউন হলে আর্চার টাওয়ার, স্ট্রিং টাওয়ার, উইজার টাওয়ার, বিভিন্ন বোম, এরকম প্রোটেক্ট সাইট সাইবার কন্ট্রোল সিস্টেম আছে, যারা এক একটি সাইট রক্ষা করে থাকে। তবে এলান যেন একটু বেশি আপডেট ছেলে। ওর সাইট মুক্ত করে দিয়ে প্রোটেকশন হিসেবে কতগুলো ইউনিক ভাইরাস ছেড়ে দিয়েছে। লোভ লাগানোর মতো থ্রোনস বানিয়ে রেখেছে, আর থ্রোনসের চারপাশে রেখে দিয়েছে নানা রকম ইউনিক ভাইরাস। সবাই ভাবে থ্রোনসকে এমনি পাওয়া যাবে, আর সেজন্য অ্যাটাক করে নিতে আসে। আর থ্রোনসের সাথে থাকা বাকি ভাইরাসগুলো ওই সব ডিভাইস বা অন্যদের সাইটে সহজে প্রবেশ করে সব কিছু নষ্ট করে দিতে থাকে। তখন বাকিদের যেন আমও যায় ছালও যায় অবস্থা হয়ে পড়ে। এতদিন থ্রোনসের কথা সে ভুলে গিয়েছিল। মূলত থ্রোনসের কাজ হলো বিশাল সাইবার সিকিউরিটি সিস্টেম অ্যালার্ট থাকলেও থ্রোনস চুপি সারে যে সেই সব প্রোটোকলে এমনভাবে নিজের বিস্তার ছড়ায়, তখন তাদের কাজ করা বন্ধ হয়ে যায় আর সহজে এলান কারো সাইটটাই হ্যাক করে নিতে পারে। মানে ডেভিল তো ছিল এক ডেঞ্জারাস এলিয়েন, মানে এলান জানো তার থেকেও ডেঞ্জারাস। ভাইরাস বানিয়ে মানুষের নিজস্ব সাইট নিজের কাছে নিয়ে চলে আসছে। এলান থ্রোনসকে আজ নিজের জন্য ব্যবহার করবে। ডেভিলের ব্যক্তিগত সাইটে আজকে থ্রোনসকে প্রবেশ করাবে।
থ্রোন সিকিউরিটি ভাঙতে সক্ষম হবেই। আর যদি সে জানতে পারে একবার ডেভিল আসলে কে, তাহলে সহজেই ডেভিলকে নিয়ে এসে চলে যেতে পারবে। রাত 10টা বাজে। অনেকটা কষ্টে লাশ দুটো দাফন করেছে আবির। বারান্দার বাঁশের খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে আবির। চোখ দিয়ে এখন আর কোনো পানি পড়ছে না। প্রিয় মানুষদের মুখগুলো চোখের সামনে ভাসছে আবিরের। হঠাৎ মায়ের কথা মনে পড়ল ওর। সে ভেজা শরীরেই বের হয়ে আসলো। মায়াকে খুব দেখতে ইচ্ছে করছে আবিরের। খুব বেশি চিন্তায় থাকলে আবির যদি মায়াকে দেখতো তবে চিন্তাটা অনেক কমে যেত। এজন্য সে মায়াকে দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লাবণ্য বিশাল একটা বাড়িতে এসেছে। বাড়িতে তেমন কাউকেই দেখেনিও। সেই বিকেলে এসেছিল, কিন্তু একটি বাচ্চা, একজন বয়স্ক লোক, একজন মহিলাকে দেখেছে লাবণ্য। এত বড় বাড়িতে মাত্র 4-5 জন লোক। লাবণ্য নিলয়কে নিয়ে ভাবা শুরু করেছে কোথায় পাবে তাকে। নাও জানে নিলয় কোথায়, আর নাও জানে নিলয় কোন জায়গাতে থাকে। ঠিকানা কি, কীভাবে যাবে? লাবণ্য পাইচারি করতে করতে দরজায় কর্নারের শব্দ শুনতে পেল। ভিতর থেকেই জিজ্ঞেস করলো, কে? আমি বিথি, দরজা খোলো। ও আপু, আচ্ছা। লাবণ্য দরজা খুলে দেয়। বিথি বলল, খাওয়ার সময় হয়ে গেছে, আমার ভাই আসছে, তোমার সাথে দেখা করবে। ও বাড়িতে ছিল না, চলো এখন যাই। না আপু থাক, আমি বাইরে থেকে খেয়ে নিব। কি বলো তুমি? তুমি এখন আমাদের আত্মীয়, চলো। লাবণ্যকে নিয়ে বিথি আপু আসতে থাকে। লাবণ্যের হাত ধরে তিনি নিচে খাবার টেবিলের দিকে নিয়ে যাচ্ছে। লাবণ্যের এসবে কোনো মন নেই। সে একাধারে নিলয়ের কথাই ভাবছে, কোথায় নিলয়। তারপর হ্যালো গাইস, এই সিজনটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি সম্পূর্ণ শুনতে থাকুন। প্রথম চ্যাপ্টারের সঙ্গে দ্বিতীয় চ্যাপ্টার অবশ্যই মিল পাবেন।